আমার প্রিয় ভালোবাসার গল্প পাগল প্রেমিকেরা, আজকের গল্পটা অসম্ভব সুন্দর হতে চলেছে, তাই গল্পটা শেষ পর্যন্ত শুনতে ও দেখতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি তোমরা যারা আমাদের ভালোবাসাও তারা আজকে আমাদের এই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে এবং কমেন্ট করবে যে কেমন তোমাদের আজকের এই গল্পটা লেগেছে। কারণ আজকের গল্পটা আমরা নিজে তৈরি করেছি। আমাদের নিজেদের তৈরি করা গল্পগুলো তোমাদের কেমন লেগেছে তার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে। কি রে, আর আমাকে দর্শন করবি না? আয় নে, আমাকে দর্শন কর। কি রে, কি হলো তোর? সামনে তো আমি সবকিছু দিয়েছি, উপভোগ কর আর আমাকে রেপ কর। কি রে, করবি না? হে নে, তোর সামনেই তো আমি। এই বলে মেয়েটা পাগলের মতো হাসতে থাকে। তার হাসিটা আজ কেমন যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রূপবতী গুণবতী সুন্দরী মেয়েটিকে আজ কেমন যেন ভয়ঙ্কর রাগিনী, এক ক্ষুধার্ত হিংস্র বাঘিনী মনে হচ্ছে। মেয়েটার চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। প্রত্যেক জায়গায় যেন রাগের ছেটা ফোটা অনুভব করছে চেয়ারে বাঁধে থাকা ছেলেটা। মেয়েটা পাগলের মতো হাসতে থাকে, এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। দৌড়ে এসে ছেলেটার মুখ চেপে ধরে মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা, আজকে তোকে এমন এমন জায়গায় মারবো না তুই সহ্য করতে পারবি, আয় না কাউকে দেখাতে পারবি। বলেই মেয়েটি চেয়ার নিয়ে ছেলেটার সামনে বসে পড়ে। পায়ে পা দিয়ে মেয়েটার পরনে তেমন কোনো কিছুই নেই, সিম্পল সব পোশাক। এই যেমন ছোট্ট একটি ব্রাশ সাইজের পোশাক পরা আর ছোট্ট একটি প্যান্ট, তাছাড়া শরীরের কোনো কিছুই নেই। পায়ে পা তুলে বসে পড়ে চেয়ারের উপর। এরপর হাতের ইশারায় দেওয়ার সাথে সাথে কেউ একজন একটা কালো ব্র্যান্ডের সিগারেট নিয়ে আসে। তারপর সিগারেটটা নিয়ে মনের সুখে টানতে থাকে আগুনটি। সিগারেটের সুখ টান দিচ্ছে মেয়েটি, আর ধোঁয়াগুলো উড়িয়ে দিয়েছে সামনের চেয়ারের সাথে বেঁধে রাখা ছেলেটির দিকে। ছেলেটার ভয়ে গলার শুকিয়ে গেছে, ভয়ে কোনো কথা বলতে পারে না, কাঁপাকাঁপি শুরু করেছে, ঘেমে একাকার। ছেলেটার পরনে কোনো কিছুই নেই, অর্ধ উলঙ্গ করে চেয়ারের সাথে উলঙ্গ বেঁধে রাখা হয়েছে ছেলেটিকে। ছেলেটির চারপাশে দাঁড়িয়ে আছে এক এক ভয়ঙ্কর অস্ত্র নিয়ে প্রত্যেকটা মেয়ে, প্রায় কয়েকশো মেয়ে দাঁড়িয়ে আছে তার চারদিক দিয়ে। সামনে বসে থাকা মেয়েটি সিগারেটটা শেষ করে ফেলে। এরপর মেয়েটি হাত দিয়ে ছেলেটার মুখ থেকে ট্যাপটা সরিয়ে দেয়। সাথে সাথে ছেলেটা কান্না করে বলে ওঠে, প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝে গেছি যে আমার মৃত্যু নিশ্চিত। আমি সেই দিন তোমার সাথে অন্যায় করেছি, আমার জীবনটা তোমরা ভিক্ষা দাও। কি বললি? অন্যায় করছিস? তোদের দেওয়া সেই স্মৃতির কথা মনে পড়লে না আজও আমার ভেতরটা কেঁপে ওঠে। তোকে কোনো কিছু না করে ছেড়ে দিই কি করে বলতো? প্লিজ আপু, আমাকে মেরো না। তুমি যা বলবে আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। আমাকে তবুও যেতে দাও, আমাকে মেরো না। আমি বেঁচে থাকতে আর কখনো এই অন্যায় করব না, কারোর সাথে কোনো রকম খারাপ কাজ করব না। প্লিজ আমাকে যেতে দিন। বন্ধুদের পাল্লায় পড়ে আমি তোমার সাথে সেই দিন আমি ওই খারাপ কাজ করেছি। নদী কোনো কথা বলে না। নদী চেয়ারে বসে মুচকি হাসতে থাকে, সিগারেট জ্বালিয়ে টানতে থাকে নিজের মনের মতো করে, যেন ইমরানের কথা তার কানে পৌঁছায় না। ইমরান কান্না করছে, চিৎকার করছে। এটা দেখেন নদী আবারও বলে ওঠে, ভাবছ না এত লাফালাফি করে তো কোনো লাভ নেই। মৃত্যু তোমার নিশ্চিত। শুধু মৃত্যু নয়, ভয়ঙ্কর মৃত্যু। এই নদীর হাতে যারা ধরা পড়েছে তাদেরকে মৃত্যুপুরীতে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর মৃত্যু দিয়েছে। আমাকে ছেড়ে দাও তোমরা, আমাকে মেরো না। আমার একটা অন্যায়ের জন্য, সারা জীবনের জন্য আমাকে মেরে কি পাবে বলো তো? এই কুত্তার বাচ্চার মুখে কাপড় বেঁধে দে। এই কথাগুলো শুনতে ভালো লাগছে না। সমস্ত জিনিসগুলো এখানে নিয়ে আয় আর ভিডিও কর, সারা দুনিয়াতে ছড়িয়ে দে আমার আতঙ্ক। এটা বলার সাথে সাথে নদী একটা মুচকি হাসি দেয়।
তারপর পাশের বক্স থেকে অনেকগুলো অস্ত্র বের করে সাথে বিভিন্ন সরঞ্জাম যেগুলো দিয়েছে তার অত্যাচার শুরু করে। এক একটা অস্ত্রকে দেখে ইমরান ঘেমে একাকার, ভয়ে আটকে গলা শুকিয়ে গেছে, ভয়ে চিৎকার করতে পারে না। গলার ভেতর দিয়ে কোনো আওয়াজ বের হওয়া হয় না, কারণ তার মুখের ভেতর কাপড় ঢুকিয়ে দিয়েছে। মনের সুখে সিগারেট টানতে থাকে নদী, সাথে উলঙ্গ করে বসে রেখে চেয়ারের সাথে বেঁধে রেখেছে ইমরানকে। নদীর পরনে কোনো কিছুই নেই, আছে ছোট্ট ছোট্ট দুটি পোশাক। তাছাড়া শরীরের সব অংশই দেখা যাচ্ছে। ভীষণ রেগে আছে নদী। নদীর চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। সামনে মদের বোতল থেকে কয়েক ঢোক বিদেশি অ্যালকোহল খেয়ে মনের সুখে সিগারেট টানতে থাকে। এরপর ইমরানের লজ্জা স্থানটা একটা প্লাস দিয়ে চেপে ধরে, সিগারেটের বাকি অংশ চেপে ধরে তার পুরো সত্যের মধ্যে। ইমরান চিৎকার করতে থাকে, লাফালাফি করতে শুরু করেছে, ছটফট করতে থাকে ইমরান। অনেকটা অংশ পুড়ে গিয়েছে তার লজ্জাস্থানের। এরপর সেখানে দেশ বিদেশি অ্যালকোহল ঢেলে দেয়, তারপর ইলেকট্রিক্যাল তার দিয়ে ইলেকট্রিক্যাল শক দিতে থাকে। হ্যাঁ, তার লজ্জাস্থানে ইলেকট্রিক্যাল শক দিতে থাকে। মুহূর্তের মধ্যে শরীরটা ঘেমে একাকার, শরীরটা লাল বর্ণ ধারণ করে ফেলেছে। শরীরের অনেক জায়গায় ইলেকট্রিক্যাল শক দেওয়ার জন্য পুড়ে গিয়েছে। এরপর একটা ইনজেকশনের সিরিঞ্জ নিয়ে ইমরানের উত্তেজনা বাড়ানোর জন্য তার পুরুষত্বের মধ্যে বেশ কিছু অ্যালকোহল ইনজেকশন করে। সাথে সাথে ইমরানের উত্তেজনা বেড়ে যায়, অন্যদিকে অত্যাচার আর শরীরের উত্তেজনা দুইটা মিলিয়ে ইমরান এক ভয়ঙ্কর মানুষে পরিণত হয়। এটা দেখে নদীসহ তারা উপস্থিত থাকা প্রত্যেকটা মেয়ে উচ্চস্বরে হাসতে থাকে। নদীর চোখের ইশারা দেওয়ার সাথে সাথে ঝর্ণার টকবক ফুটন্ত গরম আগুনে লোহার কয়েকটা শিক এবং বড় বড় লোহাগুলো আগুনে গলাতে থাকে। লাল টকটকে পরিণত হয়েছে লোহার শিক সহ লোহাগুলো, যা কোনো জিনিসের উপর রাখলে মুহূর্তের মধ্যে সে জিনিসটা গলে যাবে। এতটাই গরম ও লাল বর্ণ ধারণ করেছে আগুনের আছাড়ার কারণে। এরপর মুচকি একটা হাসি দেয় নদী আর বলে ওঠে, তোর মৃত্যুটা আমি এতটাই যন্ত্রণাদায়ক দেব যেটা আন্ডারওয়ার্ল্ড এবং আন্ডারগ্রাউন্ডের সিক্রেট মাফিয়া সহ কুখ্যাত সন্ত্রাসীরা পর্যন্ত মনে রাখবে এই নদী জাহান মাফিয়া কুইনের কথা। এটা বলেই নদী ইমরানের নামের ছেলেটির পুরুষত্বের মধ্যে প্লাস দিয়ে চেপে ধরে। ইমরান লাফালাফি করতে থাকে। এরপর একটা ধারালো ব্লেড দিয়ে শরীর থেকে আলাদা করে ফেলে তার লজ্জাস্থান থেকে গড় গড় করে তাজা রক্ত পড়তে থাকে। চেয়ারে ছটফট করতে করতে ফ্লোরে পড়ে যায় ইমরান কথা বলতে পারে না, মুখ দিয়ে লালা বের হতে শুরু করেছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, চোখ দিয়ে ঝাপসা ঝাপসা দেখতে শুরু করেছে। এরপর তার সে ক্ষত স্থানে লবণ ঢেলে দেয়, সাথে মরিচের গুঁড়ো এবং চোখে ঢেলে দেয় পেঁয়াজের রস। তারপর তার হাতে ও পায়ের বাঁধন খুলে দেয়। ছেলেটা ফ্লোরের উপর পাগলের মতো নিজের শরীর চুলকাতে থাকে। নখের আঁচড়ে শরীরে বিভিন্ন জায়গায় নিজে নিজে ক্ষত সৃষ্টি করে ফেলেছে। চোখের জল আর নাকের জল একাকার হয়ে গেছে ইমরান ভারসাম্যহীন হয়ে ফ্লোরে পাগলের মতো আচরণ করতে থাকে। এটা সে উচ্চ স্বরে হাসতে থাকে। নদীর এরকম ভয়াবহ রূপ দেখে তার সঙ্গীরা কয়েক হাত পিছিয়ে যায়। ছেলেটার আর্তনাদ দেখে যেন তাদের কলিজায় পানি শুকিয়ে যায়। ঝর্ণার ভয়ে কোনো কিছু বলতে পারে না নদীকে, কেননা নদী এই মুহূর্তে ভীষণ রেগে আছে, উত্তেজনায় যাকে বলে ভরপুর। ছেলেটার এরকম পাগলামো দেখে নদী এবার হেসে বলে ওঠে, কেবল খেলা শুরু করেছি, তাটাকে জমাতে দে, ছনা ওকে উল্টো করে শুয়ে দে। ম্যাম, আমি কি বলি, ছেলেটাকে অন্য শাস্তি দেই। তাকে তো অনেক শাস্তি দিলাম, কিছু শাস্তি রেখে দেই যাতে অন্যদের কাজে ব্যবহার করতে পারি। ছনা, তোর যদি এত দয়া মায়া থাকে না, অথবা ভয় পেয়ে থাকিস, তাহলে ওর বদলে তুই আয়, তোকে শাস্তি দিচ্ছি। না ম্যাম, থাক, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি ব্যাপারটা বুঝতে পারিনি।
ভয়ে ঝর্ণা কোনো কথা বলে না। ঝর্ণার ভয়ে গলা শুকিয়ে গেছে, ছেলেটাকে উল্টো করে শুয়ে দিয়ে চেপে ধরে। এরপর নদী চেয়ার থেকে উঠে গিয়ে একটা সিগারেট জ্বালায়, তারপর সিগারেটটা টানতে থাকে। এরপর সে গরম লাল টকটকে লোহার রডটা হাতে নিয়ে ছেলেটার সামনে নিয়ে আসে। ইমরান ঝাপসা ঝাপসা চোখে তাকিয়ে আছে, ভয়ে গলা শুকিয়ে গেছে। উপস্থিত থাকা সবাই ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। এরপর নদী সে গরম লোহার লাল রডটা হাতে নিয়ে ইমরানের নামের ছেলেটার পাছার ভেতর দিয়ে ঢুকিয়ে বুক বরাবর নিয়ে আসে। সাথে সাথে ছেলেটা ছটফট করতে করতে লাফালাফি করতে থাকে। এতজন মিলে ছেলেটাকে চেপে ধরেছে যে কেউ তার সাথে পেরে ওঠে না। ছেলেটা পুরো মাতাল হয়ে উঠেছে, পুরো পাগল হয়ে গেছে যন্ত্রণায়, আর অত্যাচার সহ করতে পারে না। এখন যেন চোখ দিয়ে পানি নয়, লাল তাজা রক্ত বেরোচ্ছে। এরপর সে গরম লোহার রডটা বুক বরাবর নিয়ে এসে রেখে দেয়। তারপর সে গরম লোহার শিকগুলো হাতে নেয়। হাতে নিয়ে নেয়। এরপর একটা গরম শিক চোখের ভেতর দিয়ে এফোর ওফোর করে বের করে একটা শিক কানের ভেতর ঢুকিয়ে এক কান দিয়ে অন্য কান পর্যন্ত বের করে দেয়। চোখগুলো গোল গোল বের হয়ে আসতে থাকে, কানগুলো থেকে লাল রঙের ধোঁয়া বের হতে থাকে, মাথার মগজ গোলে বের হতে শুরু করেছে নাকের ছিদ্র দিয়ে। এরপর সে গরম লোহার রড পাছা দিয়ে পেটের ভেতর, তারপর বুক গলা দিয়ে বের করে মাথার মগজ বের করে নিয়ে আসে। এফোর ওফোর হয়ে যায়। ছেলেটা একদম নিস্তব্ধ, কোনো চিৎকার চেঁচামেচি করতে পারে না, কেননা সে পরপারে পাড়ি জমিয়েছে অত্যাচার সহ করতে না পেরে। এটা দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় নদীর পাগলামো দেখে সবাই ভয়ে সেখান থেকে পিছিয়ে যায়। কেউ কোনো কথা বলতে পারে না। ভিডিওটা হতে পারে এক এক করে সমস্তটা। নদী আবারও বলে ওঠে হুঙ্কার ছেড়ে, শোন, এই কুত্তর বাচ্চাটাকে এমন কোনো জায়গায় ছড়িয়ে দিয়ে আসবে যেখানে অল টাইম মানুষ থাকে, সাথে এই ভিডিওটা সেখানে ফেলে আসবে, যাতে মানুষ বুঝে এই মাফিয়া কুইন নদী কতটা ভয়ঙ্কর। ঠিক আছে ম্যাম, কাজ হয়ে যাবে। এরপর আমরা কি করব? আপাতত এইটুকুই। তারপর আর কেউ কোনো কথা বলে না। ইমরানের লাশটাকে হাতে নিয়ে উল্টো করে ঝুলিয়ে ঠিক সেভাবেই নিয়ে চলে যায় সোশ্যাল মিডিয়া বাংলাদেশ এশিয়া রোডের সামনে। তারপর সেখানে করে রশিতে ঝুলিয়ে উল্টো করে ফিরে আসে তার দলবল। প্রায় রাত 3টা বাজে। চারদিকে অন্ধকার, নির্জন অন্ধকার রাতে ইমরানের লাশটাকে যেখানে ফেলে রেখে তারা আবার চলে আসে গোডাউনে। দেখতে দেখতে এবার রাতটা কেটে যায়। চারদিকে ফজরের আজান দিচ্ছে। ধীরে ধীরে মানুষের কোলাহল শহরে বাড়তে শুরু করেছে। এমন সময় হঠাৎ করে মানুষ যখন থমকে যায়, রাস্তার মাঝে বাংলাদেশ এশিয়া মহা রোডের মাঝে বিশাল গাড়ির এক জ্যাম বেঁধে যায়। মানুষজন ভয়ে সামনে এগিয়ে যেতে পারে না, কেননা সামনে ঝুলিয়ে রাখা হয়েছে একটা অর্ধ উলঙ্গ ভয়াবহ মৃত লাশ। মানুষজন খবর দেয় বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীকে, দ্রুত সেখানে চলে আসে। বাংলাদেশ আইন বাহিনী লাশের এমন করুণ পরিণতি দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তারাও যেন লাশের গায়ে হাত দিতে তাদের কলিজা কাঁপে, কেননা খুব নৃশংসভাবে মেরেছে। একজন এক রিপোর্টার, এক সাংবাদিক, এক খবরের কাগজে থেকে মানুষজন এসেছে লাইভ টেলিকাস্ট করতে। সাংবাদিকরা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে খবর প্রচার করছে। সাংবাদিক টিভির স্ক্রিনে বলে ওঠে দর্শকের উদ্দেশ্যে, সকাল 7টার খবরে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলা এটিএন টিভিতে। আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি সুমাইয়া আক্তার হিমু। আজকের চাঞ্চল্যকর ভয়ঙ্কর এক খবর নিয়ে প্রতিবেদনে হাজির হয়েছি। হাইওয়ে বাংলাদেশে এশিয়া রোডের মাঝখানে কেউ একজন খুব ভয়ঙ্কর এবং নৃশংসভাবে মেরে ফেলে গেছে একজন অজানা ব্যক্তিকে, যার পরিচয় পাওয়া যায়নি। খুব নৃশংসভাবে হত্যা করেছে, শরীরের একটা অংশ কেটে ফেলেছে,
আগুনে লোহার রড পুড়িয়ে লাল আকৃতি ধারণ করিয়ে সেই গরম লোহার রড শরীরের ভেতর দিয়ে প্রবেশ করিয়ে বের করেছে। বিভিন্ন জায়গায় লোহার রডের কারণে বিভিন্ন অংশ গলে পুড়ে গিয়েছে। ব্যক্তিটা কে এখনও চেনা যায়নি, আইডেন্টিফাই করা যাচ্ছে না কে এই ব্যক্তি। হত্যা করা হয়েছে, যার কারণে বাংলাদেশ আইন বাহিনী পর্যন্ত ভয়ে তাদের গলা শুকিয়ে গেছে। এই যেমন বাংলাদেশে এই প্রথম এত বড় ভয়াবহ মার্ডার হয়েছে, তার পাশেই ফেলে গেছে সেই কুখ্যাত আসামি একটা ভিডিও ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে তাকে হত্যা করেছিল তার বিবরণ। দেখে এই ভিডিওটি এখানে ফেলে গেছে। চলুন তাহলে সেই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে আনি। এরপর সাংবাদিক সেখানে পড়ে থাকা ভিডিওটা নিজের লাইভ টেলিকাস্ট করে দেখাতে থাকে সারা বিশ্বের মানুষের কাছে। সারা বিশ্বের মানুষের এই ভিডিওটা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আতঙ্ক পড়ে যায় পুরো বাংলাদেশে, ভয়ে মানুষজনের গলা শুকিয়ে গেছে। এটা দেখে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড সহ আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসী ক্রিমিনাল সহ সবার আত্মা কেঁপে ওঠে ভয়ে, সকলের গলা শুকিয়ে গেছে। অন্যদিকে বেশ কয়েকজন মিলে একই বাড়িতে সোফায় বসে সকালের ব্রেকফাস্ট করছে এবং টিভির স্ক্রিনে সাংবাদিকের বলা কথাগুলোকে শুনছে। সাংবাদিকের বলা কথাগুলো এবং ভিডিওটা দেখে বসে থাকা বেশ কিছু মানুষের আত্মা কেঁপে ওঠে, ভয় তাদের গলা শুকিয়ে গেছে। হাতে থাকা চায়ের কাপগুলো পড়ে যায় হাত থেকে, শরীরটা ঘামতে শুরু করেছে, ভয়ে গলা শুকিয়ে গেছে। এটা দেখে বলে ওঠে সাগর, আরে বেটা, এইটুকু দেখে ভয় তোর গলা শুকিয়ে গেছে, হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে, ভয়ে চায়ের কাপ ফেলে দিলি? তুই কি করে কাজ করবি? তোকে তো নার্সারিতে ভর্তি করে দেওয়া উচিত। উপস্থিত থাকা অজানা ছেলেটির কথা শুনে ভয়ে যেন গলা শুকিয়ে যায় মুহূর্তের মধ্যে, ঘেমে একাকার হয়ে গেছে পুরো শরীর। ভিডিওতে সাংবাদিক আরও বলছে এবং ভিডিওতে দেখানো সেই ভয়ঙ্কর অত্যাচারটা দেখে সবার হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। রুমের মধ্যে উপস্থিত থাকা সেই অজানা ব্যক্তিটি পর্যন্ত ভয় পেয়ে গেছে, তবে এটা প্রকাশ করছে না। অজানা ব্যক্তিটার কথা শুনে এবার তার বন্ধু সমুদ্র বলে ওঠে, দেখ ভাই, তোর মতো তো আমাদের আর কলিজা নয় যে যাকে তাকে যেখানে ইচ্ছে পিয়ে হত্যা করে ফেলে আসতে পারবো। আমরা রক্তে মাংসে মানুষ, কোনো হায়না নয়। আমাদের উপায় আছে। তোর মতো তো আমরা আর হিংস্র হায়না নয় রে ভাই, যে এই দৃশ্য দেখার পরেও ভয় পাবো না। সমুদ্র নামের সেই ছেলেটার কথা শুনে তার বন্ধু অজানা ব্যক্তি সাগর পাগলের মতো এক মুচকি হাসি দেয় আর বলে ওঠে, আরে বেড়া, তোরা যে রাস্তায় আসিস সে রাস্তায় হয় কলিজাটাকে বড় করতে হবে, আর না হলে কলিজা ছাড়াই রাস্তায় চলতে হবে। তোরা যে দুনিয়ায় পা বাড়িয়েছিস সে দুনিয়াটা শুধু অন্ধকার, কালো আধারে ঢেকে যাওয়া এক অন্ধকার জীবন। যে জীবনের ঢাকনা খোলা মানেই মৃত্যুকে বরণ করা। এই রাস্তা থেকে যদি কেউ চলে আসতে চায় তাহলে সে আসতে পারে, কিন্তু মরতে তাকে হবে, কারণ সে মৃত্যুকে ছেড়ে দিলেও মৃত্যু তাকে ছাড়বে না। তাই তো আমি বলি এই রঙের দুনিয়াটা বড়ই বিচিত্রময়। চেনা মানুষ অচেনা, আর অচেনা মানুষ খুবই ভয়ঙ্কর। হা হা হা। কথাগুলো বলেই হাসতে থাকে সাগর। হ্যাঁ, সে ব্যক্তির নাম সাগর। সাগর চায়ের কাপে চুমুক দেয় আর টিভিতে সাংবাদিকের বলা কথা এবং ভিডিও দেখতে থাকে। কত নৃশংস ও ভয়ানক অত্যাচার করেছে এই ছেলেটার উপরে। সর্বশেষ সাংবাদিক বলে ওঠে, এই ছিল আমাদের কাছে সর্বশেষ প্রমাণ। আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য সতর্কবার্তা, সাবধানে থাকবেন এবং অন্যায় থেকে বিরত থাকবে, কারণ একটা ভুল সারা জীবনের কান্না। এই বলে সাংবাদিক তার সতর্ক বার্তা দিয়ে দেয়। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলোতে। এই ভিডিও জনপ্রিয়, ভাইরাল হয়ে যায়। পুলিশ তদন্ত করছে কি কারণে মেরেছে, কেন মেরেছে, কি তার উদ্দেশ্য ছিল, আর কে এই গ্যাংস্টার, সবটা জানার জন্য পুলিশ তদন্ত করছে। এরকম ভয়াবহ মৃত্যু দেখেও ভিডিও দেখে বাংলাদেশ সহ আশেপাশে পার্শ্ববর্তী দেশগুলো ভীষণ আতঙ্কে আছে, যেমন ভারত, পাকিস্তান, ভুটান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, লন্ডন, আরও বেশ কিছু দেশ। ভিডিওটা
পুরো শহরে আতঙ্ক ফেলেছে, বেশ ভালোই প্রভাব ফেলেছে দেশের ভেতরে। সকাল 9টা বাজে, ছাত্রছাত্রীরা হুড়মুড় করে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কেউ যাচ্ছে ভার্সিটিতে, কেউ যাচ্ছে কলেজে, আবার কেউ যাচ্ছে স্কুলে, কেউ যাচ্ছে কোচিং সেন্টারে। মানুষজন ছুটে চলেছে তার জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন অফিস, আদালত, এমনকি নিজের কর্মস্থলে। কাঁধে ব্যাগ, হাতে ঘড়ি, চোখে রঙিন সানগ্লাস, পরনে সাধারণ পোশাক, পায়ে দেওয়া সিম্পল জুতা, মুখে খোঁচা খোঁচা চাপ দাড়িগুলো মুখের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। পরনে থাকা প্যান্টের মূল স্বল্প মূল্যের বাজার থেকে কেনা। পায়ে হেঁটে চলেছে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির সামনে এসে থমকে দাঁড়ায়, তারপর ভার্সিটির গেটের দিকে তাকিয়ে ভার্সিটির নামটা পড়ে আলোকিত বিশ্ববিদ্যালয় ভার্সিটি। সব কিছু ঠিকঠাক করে এদিক ওদিক তাকিয়ে আবার ভার্সিটির ভেতর প্রবেশ করে ছেলেটির মাথা নিচু করে নিজের মতো করে পায়ে হেঁটে ভার্সিটির ভেতর দিয়ে প্রবেশ করে নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে পেছন থেকে একজন ছেলের হাসি আওয়াজ তার কানে আসে। ছেলেটা সেদিকে মন না দিয়ে চলে যেতে নিলেই পেছন থেকে কেউ একজন ডাক দিয়ে বলে ওঠে, এই যে মাস্টার বাবু, বড় ভাইদেরকে সালাম না দিয়ে ভিতরে প্রবেশ করছো। বাবুসোনা, এদিকে আসো। ছেলেগুলোর কথা শুনে ছেলেটা সেখানে থমকে দাঁড়ায়। পেছন ঘুরে তাকিয়ে দেখতে পায় বেশ কিছু ছেলে পেলে তাকে ডাকছে। ছেলেটা এবার হালকা মুচকি হেসে বলে ওঠে, ভাইরা, আমাকে ডাকছেন আপনারা নাকি অন্য কাউকে? আরে মুরব্বি তো ডাকছি, এইদিকে আয়। তোর বড় ভাই, আমি তোকে ডাকছি, আমার কথা শুনবি না? ইমরান নামের ছেলেটার এরকম কথা শুনে উপস্থিত থাকা সবাই উচ্চ স্বরে হাসতে থাকে। হাসিতে মেতে ওঠে উপস্থিত থাকা ভার্সিটির মাঠে ক্যাম্পাসের ছেলে পেলের মাঝখানে। ইমরানের এরকম কথা শুনে এবার তার বন্ধু ইসলাম হাসতে হাসতে বলে ওঠে, আরে শালা ইমরান, এটা তুই কি করলি? মুরব্বি মুরব্বি, সোনামণি, বুঝে না, নতুন নতুন। ছেলেগুলোর এমন কথা শুনে সবাই আরো অট্ট হাসিতে মেতে ওঠে। ছেলেটা লজ্জায় পড়ে যায়। ছেলেটা কি করবে, কি বলবে বুঝতে পারে না। পরিস্থিতিটা এক অন্য হাসিতে মেতে ওঠে। ছেলেটা তাদের সামনে গিয়ে দাঁড়ায়। এরপর ইমরান নামের ছেলেটা বলে ওঠে, কিরে, ভার্সিটিতে তুই নতুন এসে আমাদেরকে সালাম না দিয়ে, সম্মান না জানিয়ে তুই ভার্সিটির ভেতরে প্রবেশ করছিস, এর শাস্তি তো পেতে হবে। এই ইমরান, তুই ওকে আজকে ভিন্ন রকমের শাস্তি দিবি, যে শাস্তিটা এক এক দিনের থেকে আজকে ভিন্ন রকম হবে, সম্পূর্ণ আলাদা। কীরকম শাস্তি দিব বল? ওকে দাঁড়া, আমাকে ভাবতে দে। এই বলে ইসলাম নামের ছেলেটা ভাবতে থাকে। অন্যদিকে ভার্সিটির বাইরে পায়ে হেঁটে ভার্সিটির ভেতর প্রবেশ করছে। হাতে মোজা, পায়ে মোজা, চোখে কালো কাপড় দিয়ে পুরো মুখ আকৃতি ঢেকে নেওয়া, পরনে ঢিলেঢালা কালো রঙের এক বোরকা পরিহিত মেয়ে ভার্সিটির ভিতর প্রবেশ করছে। সম্পূর্ণ দেখতে আলাদা, কেমন যেন গ্রামের গাইয়া ক্ষেত মেয়েদের মতো লাগছে। পোশাককে আশাকে দেখতে বেশ সুন্দর লাগছে। মেয়েটা নিজের মতো করে আনন্দ উল্লাসিত হয় ভার্সিটির ভেতর প্রবেশ করছে। গেটের সামনে দাঁড়িয়ে ভার্সিটির নামটা পড়ে ভার্সিটির ভেতর দিয়ে প্রবেশ করে পায়ে হেঁটে নিজের ক্লাসরুমে যাচ্ছে। এমন সময় ইসলাম মেয়েটার দিকে তাকায় আর মুচকি হেসে বলে ওঠে, আরে দাঁড়া, আইডিয়া পেয়ে গেছি। মুরব্বিকে কি শাস্তি দেওয়া যায় সেটা আমি পরিকল্পনা করে ফেলেছি। কি সেটা? ইসলাম আর কোনো কথা বলে না। ইসলাম একটা মুচকি হাসি দেয়, তারপর তার সামনে দিয়ে পায়ে হেঁটে যাওয়া সেই বোরকা পরিহিত মেয়েটাকে পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, এই যে কালো বোরকা পরিহিত মেয়েটি, একটু এদিকে আসো, তোমার সিনিয়র বড় ভাইয়ারা তোমাকে ডাকছে। হঠাৎ করে মেয়েটা কারো কথা শুনে সেখানে থমকে দাঁড়ায়। আশেপাশে তাকিয়ে দেখতে পায় কেউ কালো বোরকা পরে আসেনি, শুধু সে একমাত্র পরে এসেছে। তাই সে এবার পেছন ঘুরে তাকে কিছু বলে ওঠার আগেই ইসলাম বলে ওঠে, আরে ভার্সিটির ওই কালো বোরকাওয়ালা মেয়েটি আমায় পাগল করেছে। কালো বোরকাতেই তাকে বেশ সুন্দর লাগিয়েছে। ছেলেগুলো মুখে এরকম গান শুনে মেয়েটা লজ্জায় পড়ে যায়। মেয়েটা তাদের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, ভাইয়া, আপনারা আমাকে ডাকছেন?
হ্যাঁ, তোকে ডাকছি ভার্সিটিতে, তুই নতুন তাই না? হ্যাঁ ভাইয়া, আমি ভার্সিটিতে এবার নতুন ভর্তি হয়েছি, আর আজকেই আমার এই ভার্সিটির প্রথম দিন। অপর পাশে দাঁড়িয়ে থাকা সাগর নামের ছেলেটি বলে ওঠে। ভাইয়া এখন তাহলে আমি আসি, আপনার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। চুপ শালা, এখানে দাঁড়িয়ে থাক। এই যে মেয়ে, তোমার নাম কি? ভাইয়া আসলে আমার নাম হচ্ছে নদী, শহরে থাকি নিজস্ব ফ্ল্যাটে, বাবা চাকরি করে, মা গৃহিণী। শোন, আমরা ভার্সিটির সিনিয়র, এখন তোদেরকে র্যাগিং দেব। প্লিজ ভাইয়া এমন করবেন না, আমাদেরকে ছেড়ে দিন। আমি এই ভার্সিটিতে নতুন, তেমন কোনো কিছু কাউকে চিনি না, প্লিজ আমার সাথে এমন করবেন না। ছেলেটার কথা শুনে মেয়েটা আবার ছেলেটার দিকে তাকায়। ছেলেটাকে দেখতে বেশ সুন্দর। এমন সময় ইসলাম বলে ওঠে। শোন, তোদের আজকে র্যাগিং দিব, সবচেয়ে সহজ এবং ছোট্ট একটা কাজ। তোরা দুজন দুজনকে একে অপরকে এখানে আমাদের সামনে দাঁড়িয়ে থেকে দুজন দুজনকে কিস করবি। আর তোরা যদি এটা না করিস তাহলে তোদের কাছে খুব ভয়ঙ্কর এবং ভীষণ ভয়াবহ শাস্তি দেব, যেটা তোরা সহ্য করতে পারবে। প্লিজ ভাইয়া আমাদের সাথে এমন করবেন না, আমরা তো অবুঝ নিরীহ অসহায়, আমাদেরকে এভাবে র্যাগিং দেবেন না। হ্যাঁ ভাইয়া, আমাকে ছেড়ে দিন, এটা আমার পক্ষে সম্ভব না। আমার পরিবার আমার এই কথা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। তোদেরকে যেটা বলেছি এটা না করলে এখন আমরা তোদেরকে উত্তম মাধ্যম ধুলাই করব। আর এই যে মেয়ে, তোমার সাথে আমরা যদি করি খারাপ, তাহলে খুব খারাপ হয়ে যাবে। ভাই আমাদের সাথে এমন করবেন না, আমরা তো আপনাদের কোনো কিছু করিনি, কেন আমাদের এমন করছেন? ছেড়ে দিন না প্লিজ। ভাইয়া প্লিজ প্লিজ আমাকে র্যাগিং দিয়ে না, আপনারা যা বলবেন আমি সেটা করব, তবু এই কাজটা আমাকে করতে বলবেন না, আমি পারবো না। ঠিক আছে, যেহেতু তোমরা করতে পারবি না, তাহলে আমরাই তোমাদের দুজনের সাথে সেম কাজটা করছি। ছেলেটা এ কথা শুনে বেশ খানিকটা ঘাবড়ে যায়। তারপর কিছু একটা ভেবে মুচকি হাসি দেয় আর বলে ওঠে। না ভাইয়া থাক, আপনাদের করতে হবে না, আমি আপনাদের প্রত্যেকটা কথা সত্য তাই রাজি আছি। কিন্তু আমি তো। সাগর পুরো কথা বলতে পারে না, তার আগে তার মুখ বন্ধ হয়ে যায়। তার নিজের ঠোঁট জোড়া অন্যের দখলে চলে যায়। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, নদী নিজের কালো কাপড়টা উঠিয়ে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দেয় আলতো করে। দুজন দুজনেকে কিস করে। দুজন দুজনের অপলক দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে আছে। মেয়েটা দেখতে ভীষণ সুন্দর। এক দৃষ্টিতে সাগর নদীর দিকে তাকিয়ে আছে। কালো কাপড় থাকার কারণে কেউ কোনো কিছু দেখতে পাচ্ছে না, তবে কাপড়ের ভেতর যে তারা দুজন একে অপরকে কিস করছে এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। ছেলেগুলো এটা দেখে হাসতে থাকে। প্রায় 5 মিনিট এভাবে কেটে যায়। হঠাৎ করে ছেলেগুলো বলে ওঠে। কিরে, এভাবে সারা জীবন থেকে যাবি নাকি তোরা? তাদের কথা শুনে একে অপরকে ছেড়ে দেয়। দূরে গিয়ে সরে দাঁড়ায় ইমরান বলে ওঠে। কিরে, একে অপরে কেমন মজা নিলি, এটা তো আমাদের বল, আমরা একটু মজা করি। আর বলিস না, যেভাবে তারা একে অপরকে আঁকড়ে ধরেছিল তাতে তো ছাড়াই নামই ছিল না। এটা শুনে সাগর আর নদী একে অপরের দিকে তাকায়। ছেলেগুলো আর কিছু বলবে তার আগেই তারা লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এটা দেখে ইসলাম, ইমরান সহ তার সকল বন্ধু হাসতে থাকে। এদিকে তারা দুই রাস্তা দিয়ে একই ভার্সিটি একই ক্লাসরুমে প্রবেশ করে সামনাসামনি। দুজনে মুখোমুখি হয়ে দাঁড়ায়। একে অপরকে দেখে তারা চমকে ওঠে। বেশ অবাক হয়ে যায় দুজন একে অপরকে দেখে। অবাক চোখে দুজনে দুদিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কেউ কোনো কথা বলে না, অপলক দৃষ্টিতে নয়ন ভরা চোখে তাকিয়ে রয়েছে এক চোখে। কারো যেন চোখের পলক পড়ে না, মায়া লাগা এক দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের। লজ্জায় কেউ কোনো কিছু বলতে পারে না। এমন সময় স্যার ক্লাসে প্রবেশ করে। কেউ কোনো কিছু না বলে একে অপরকে আলাদা হয়ে বসার জন্য বেঞ্চ খুঁজতে থাকে, কিন্তু সম্পূর্ণ ক্লাস ছাত্রছাত্রীদের ভরপুর, কোনো জায়গায় ফাঁকা নেই, শুধু পেছনে একটা সিট ফাঁকা আছে। এটা দেখে স্যার বলে ওঠে। এ কি, তোমরা এখন দাঁড়িয়ে আছো? দ্রুত শেষের বেঞ্চে গিয়ে বসে পড়ো, ক্লাস এখনই শুরু করব আমি। তারপর তারা আর কেউ কোনো কথা না বলে পেছনের বেঞ্চে গিয়ে দুজনে বসে পড়ে। কেউ কোনো কথা বলছে না, আর চোখে দুজনের দিকে তাকাতেই স্যার আবারও বলে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সকালে ভালো আছো? আমি তোমাদের ডিপার্টমেন্টের জহিরুল ইসলাম, ইংলিশ ডিপার্টমেন্ট। আমি সবসময়
ইংলিশ ক্লাস নেব। যদি তোমাদের কোনো সমস্যা হয় বা কোনো বিষয় জানতে চাও, তাহলে আমার সাথে তোমরা আমার অফিসে অথবা ক্লাসে প্রশ্ন করতে পারো। তোমরা এক এক করে তোমার পরিচয় দাও, তারপর ক্লাস শেষ করব, পরিচয় পর্ব। আর হ্যাঁ, আমার ক্লাসে কিন্তু কোনো কথা বলা যাবে না। তারপর স্যারের কথা শুনে এক এক করে সবাই পরিচয় দিতে থাকে। পরিচয়টা প্রায় শেষের দিকে, শেষ বেঞ্চটা এখনো ফাঁকা আছে। দুজনের মধ্যে কেউই কোনো কথা বলে না, একে অপরের দিকে আর চোখে তাকায় তারা। আর কেউ কোনো কিছু বলছে না দেখে স্যার বলে ওঠে, কি ব্যাপার, তোমরা দুজনে দুজনের দিকে এভাবে দেখাচ্ছ কেন? তোমাদের পরিচয় দাও এক এক করে, তারপর আমি আবার ক্লাস শুরু করব। এরপর নদী নামের মেয়েটা উঠে দাঁড়ায় আর বলে ওঠে, স্যার, আমি আফরিন জাহান নদী, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা চাকরি করে, এই শহরেই এসেছে, আর এই ভার্সিটিতে আজকে আমি নতুন। ওকে নদী, ঠিক আছে, তুমি বসে পড়ো। এই ছেলে, তুমি বলো তোমার পরিচয়। স্যারের কথা শুনে এবার সাগর উঠে দাঁড়ায়। সাগর একবার আর চোখে চারদিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, স্যার, আমি সাগর, এই ভার্সিটিতে এবারে নতুন অ্যাডমিশন নিয়েছি। বাবা ছোটোখাটো বিজনেস করে, তার পাশাপাশি আমি নিজস্ব বিজনেস করি এবং এর পাশাপাশি লেখাপড়া করছি। এ তো খুব সুন্দর, ভালো কথা বলেছো। স্বাবলম্বী তুমি হতে শিখেছো। তোমার কথা শুনে আমাকে খুব ভালো লেগেছে। তুমি সামনে এগিয়ে যাও, চাকরি না করে দেশের বড় ব্যবসায়ীদের মতো ভালো উদ্যোক্তা হও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এরপর স্যার কিছু ইংলিশ মিডিয়াম সেন্টেন্স লিখতে থাকে বোর্ডে। সেন্টেন্সগুলো লিখে স্যার বলে ওঠে, আজকের মতো ক্লাসটা এখানেই রেখে দিলাম। কালকে এই সেন্টেন্সগুলো তোমাদের ধরবো, এগুলো তুলে নাও। এই বলে স্যার সেখান থেকে বেরিয়ে যায়। তারপর এক এক করে সবাই সেই ইংলিশ সেন্টেন্সগুলো খাতায় লিখতে থাকে। সবাই লেখা শেষ, কেউ কেউ আড্ডা দিচ্ছে, কেউ পড়ছে, আবার কেউ ক্যাম্পাসের উদ্দেশ্যে ক্লাস রুম থেকে বেরিয়ে গেছে। শেষ বেঞ্চে তারা দুজন এখনো বসে আছে, কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। নীরবতা দিয়ে কেটে যাচ্ছে তাদের সময়। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে সব লজ্জা এক পাশে রেখে এসে নদী বলে ওঠে, হাই, আমি নদী। তুমি তো সাগর, তাই না? হাই, আমি সাগর। আচ্ছা, এর আগে তুমি কোন ভার্সিটি থেকে পড়াশোনা করে এই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো? এর আগে আমি বাংলাদেশ টেকনোলজি ইংলিশ ডিপার্টমেন্ট ভার্সিটিতে পড়েছি। আমি আমাদের শহরে যখন থাকতাম তখন একটা ভার্সিটি ছিল, সেই ভার্সিটি থেকে গোল্ডেন এ+ পেয়ে উত্তীর্ণ হয়ে এখানে ট্রান্সফার হয়ে এসেছে। এত ভালো কথা, তাহলে নিশ্চয়ই আপনি মেধাবী একজন ছাত্রী। মেধাবী কিনা জানি না, তবে কোনো কারণে অন্যায়কে প্রশ্রয় দিই না, অন্যায়কারীদের উপযুক্ত জবাব দিই। কি বলছেন? আপনার সাথে কেউ অন্যায় করলে তাকে তার উপযুক্ত শাস্তি দেন? আমার ভীষণ হাসি পাচ্ছে। হা হা। এই যে হ্যালো, এখানে হাসির কি হলো? হ্যাঁ, আমি কি কোনো হাসির কথা বলেছি? আমার সাথে অন্যায় হলে এর শাস্তি আমি অবশ্যই দিই, তা উপযুক্ত। আপনি নাকি আপনার সাথে অন্যায় হলে তার উপযুক্ত জবাব দেন? তাহলে নিচে যে আপনার সাথে এত সব হলো, আর আপনি যে আমাকে সবার সামনে... নদী নামের মেয়েটা এই কথা শুনে বেশ লজ্জায় পড়ে যায়। মুখে এক চিলতে লজ্জাময় হাসি ফুটে ওঠে। এটা সাগর লক্ষ্য করেছে। নদী নামের মেয়েটা মুচকি হেসে বলে ওঠে, জানি আপনাকে আমি মিষ্টি খাইয়েছি, তাই বলে তো আমি ভয় পেয়ে নয়। ওরা আমাকে অপমান করেছে, এর শাস্তি ওরা আজ রাতে পাবে। এটা অবশ্য আপনি ঠিক বলেছেন, এর শাস্তি ওরা আজ রাতে পাবে। হ্যাঁ, সেটা না হয় পাবে, তবে আপনার সাথে ক্যাম্পাসের মাঠে ওইসব করার জন্য আমি দুঃখিত। আমি আপনাকে ওইসব করতে চাইনি, বাধ্য হয়ে করেছি। ইটস ওকে, কোনো সমস্যা নেই, আমি কোনো কিছু মনে করিনি। তবে হ্যাঁ, আপনার কিন্তু আমাকে মিষ্টি দেওয়াটা খুব সুন্দর ছিল। এটা শুনে লজ্জাময় এক হাসি দেয় নদী। তারপর দুজনে মুচকি হেসে কিছুক্ষণ পরে ক্লাসে একজন ম্যাডাম আসে। এভাবে তারা একে অপরের এক এক করে ভার্সিটির 3টা ক্লাস শেষ করে। ভার্সিটিতে আর কোনো ক্লাস হবে না, ভার্সিটির ছুটি দিয়ে দিবে, তাই তারা দুজনে ব্যাগ নিয়ে নিচে নেমে আসে। ভার্সিটি থেকে বের হওয়ার সময় তারা খেয়াল করে সেই ছেলেগুলো আর সেখানে দাঁড়িয়ে নেই। এটা দেখে তারা দুজনে মুচকি হাসি দেয়। নদী বলে ওঠে, আচ্ছা, আমি যেদিক দিয়ে যাব আপনি কি ওই দিক দিয়ে যাবেন? আপনি যে কোন দিকে যান তা তো আমি জানি না, তবে আমি হাইওয়ে 4 নম্বর রোডে যাব। আরে কি বলেন, আমিও তো ওই রাস্তা দিয়ে যাব। তাহলে চলুন একটা রিক্সা দিয়ে যাই। ওকে।
তারপর তারা ভার্সিটি থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে হাইওয়ে 4 নম্বর রোডে গিয়ে নেমে পড়ে। এরপর তারা এক একজন এক এক রাস্তা দিয়ে তাদের নিজের গন্তব্যে চলে যায়। নিজেদের গন্তব্যে গিয়ে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে কিছু একটা করতে থাকে। তারপর তারা তাদের কম্পিউটারগুলো দুজনে বের করে। হ্যাঁ, সেই দুজন আগন্তুক, একজন নদী আর একজন সাগর। তারা দুজন ছদ্মবেশে ভার্সিটিতে প্রবেশ করে। ভার্সিটিতে প্রবেশ করার শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই ছিল দুজন দুজনের প্ল্যান প্রোগ্রাম। কেউ কাউকে আগ থেকে চিনতো না। ভার্সিটিতে গিয়ে তাদের পরিচয় হয়। তারা যে দুই আগন্তুক একে অপরকে এখনো জানে না। একজন আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত সন্ত্রাসী এবং টেরারিস্টদের চম, আর একজন সমাজে এবং দেশ ও দেশের বাইরে অন্যায় এবং অবিচার মানুষের প্রতি রুখে দাঁড়ায়। সেটা হলো নদী। নদী একজন সমাজসেবী টেরারিস্ট। সাগর আর নদী তারা দুজন দুই লাইনে কুখ্যাত আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী। তাদের বড় বড় গ্যাং রয়েছে। তাদের কথা মতো দেশ ও দেশের বাইরে তাদের গ্যাং চলে। এই দুজনের ভয়ে আন্ডারওয়ার্ল্ড এবং আন্ডারগ্রাউন্ড কেঁপে ওঠে। বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ স্তরে এই দুই দল আছে। নদীর দলের নাম মাফিয়া কুইন একে, আর সাগরের দলের নাম ছদ্মবেশী গ্যাংস্টার আরজে। তারা দুজন দেখতে দুরকম। নদী দেখতে ভীষণ সুন্দর, সবার থেকে একদম ভিন্ন। স্বাস্থ্য, বডি ফিগার এবং উচ্চতা সব ঠিক দিক দিয়ে একদম পারফেক্ট। সৌন্দর্যের কথা বলতে গেলে দ্বিতীয়ত স্তরে নদী আছে, কেননা প্রথম স্তরে বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য এবং দ্বিতীয় স্তরের নদী, যার সৌন্দর্য বহিঃপ্রকাশ করা অসম্ভব। মায়াবী চোখ, চোখের পাতাগুলো টানা টানা, চিকন পাতলা, তার ভুরু গুলো কুচকুচে কালো, তার মাথার চুল কোমর পর্যন্ত দোলানো, শরীরে দুধে আলতা গায়ের রং। যেমন সাবানের ফেনা ধপধপে সাদা, ঠিক তেমনি সাবানের ফেনা যখন উতলে উঠে ঠিক তেমনি তার সৌন্দর্যের বাহার বারবার ফুটে ওঠে। এর জন্যই তো ভার্সিটিতে সাগর নদীকে দেখে টাসকি খেয়ে গিয়েছিল, চোখের পলক ফেলতে পারছিল না। অন্যদিকে সাগর দেখতে ভীষণ স্মার্ট, স্টাইলিশ একটা ছেলে। সাগর দেখতে ভীষণ সুন্দর, হ্যান্ডসাম, ড্যাসিং লুক, সেলিব্রিটি। দেশি নায়ক এবং সুপারস্টার চিত্র এবং নায়কগুলো তার কাছে হার মানবে। তার সৌন্দর্য, তার বডি ফিটনেস, তার উচ্চতা, তার কথা বলা, তার হাঁটা চলা, সবকিছুই একটা মন কেড়ে নেওয়ার মতো একটা মেয়ের। সাধারণত ছেলেগুলো শ্যাম বর্ণের হয়ে থাকে, কিন্তু সাগরের ক্ষেত্রে সেটা নয়। সাগর দেখতে উজ্জ্বল ফর্সা, মেয়েদের মতো দুধে আলতা গায়ের রং। যেমন সাগরের পানি চকচক পরিষ্কার, ঠিক তেমনই সাগর। তারা দুজনে কম্পিউটারে কিছু একটা করতে থাকে। নদী বলে ওঠে, ঝর্ণা, কোথায় তুই? এদিকে আয়। জি ম্যাম, বলুন কি হয়েছে ম্যাম? ঝর্ণা শোন, এই ছেলেটাকে আমার গোডাউনে 3 ঘন্টার ভেতর চাই। রাতে দুনিয়া থেকে আমি সরিয়ে দিব চিরতরে। ম্যাম, এই ছেলেটা তো সন্ত্রাসী বকুল ভাইয়ের ছেলে। আপনি যে ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছেন সে ভার্সিটিতে পড়াশোনা করে। অনেক উশৃঙ্খল এবং বেয়াদব একটা ছেলে। এর নাম হচ্ছে ইমরান। কাজ হয়ে যাবে ম্যাম। দেখ, ওকে তুলে আনতে যদি কাউকে মারতে হয় মেরে দিবি। তবু এই ছেলেটাকে আজ রাতে আমার চাই। ওকে ম্যাম, ঠিক আছে, কাজ হয়ে যাবে। ঝর্ণা সেখান থেকে চলে যায়। নদী একটা সিগারেট বের করে তারপর মনের সুখে সিগারেট টানতে থাকে। নদীর পরনে স্মার্ট, স্টাইলিশ মাফিয়াদের মতো পোশাক, পরনে সাদা পাতলা একটা টি শার্ট, তার ভেতরে ছোট্ট পোশাক পরনে একটা জিন্স টাইট প্যান্ট। সোফায় বসে প্রায় পা রেখে ল্যাপটপে কিছু একটা করছে, আর ব্ল্যাক কালারের দামি সিগারেটের নিকোটিনের ধোঁয়া টেনে আকাশে উড়িয়ে দিচ্ছে। অন্যদিকে কম্পিউটার স্ক্রিনে একটা ছেলের ছবি বের করে একটা মুচকি হাসি দেয় সেই ভয়ঙ্কর আগন্তুক সাগর। একটা সিগারেট বের করে বেশ কয়েকটা টান দেয় সিগারেটটায়। শেষ হতে না হতে আরেকটা সিগারেট জ্বালায়। তারপর তার ডান হাত সমুদ্র সৈকতকে ডাকে। তারা এসে সামনে হাজির হয়। সাগর বলে ওঠে, এই ছেলেটাকে আজকে আমার চাই। কিভাবে আনবি, কোথা থেকে আনবি সেটা আমার জানার প্রয়োজন নেই।
তবে আজকে এর রক্ত দিয়ে আমি গোসল করব, এটাই ফাইনাল। তা নয়, ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে, কিন্তু ছেলেটার কোনো পরিচয় বা ডিটেলস? এই রে, ছেলেটার ছবি এই কুত্তার বাচ্চাটাকে যেভাবে পারবি তুলে নিয়ে আসবি। কেউ যদি বাধা দিতে আসে তাকে মেরে প্রয়োজনে জীবন্ত তুলে নিয়ে আসবি। আরে ভাই, এটা তো আমরা চিনি, এটা তো সেই ছেলেটা যার জন্য আপনার ভালোবাসাকে মরতে হয়েছে। এই ছেলেটা ওই অপরাধের সাথে জড়িত ছিল। হ্যাঁ ভাই, আমরা পুলিশ স্টেশনে গিয়ে কিছু ফাইল এবং প্রমাণসহ এই ছেলেটার সেখানে ছবি দেখতে পাই, কিন্তু একে আমরা কোথাও খুঁজে পাইনি। তুই সত্যি বলছিস? এই শালা শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চাটা আমার ভালোবাসার মানুষের খুনের সাথে জড়িত আছে। হ্যাঁ ভাই, আমরা সত্যি বলছি। সমুদ্র ভাইকে ফাইলটা দেখাতো। তারপর সাগর সেই ফাইলটা পড়তে থাকে। সেখানে স্পষ্ট রেপ কেসে আসামি এই ইমরান। সমুদ্র বলে ওঠে, ভাই, এই ছেলের বাবা হচ্ছে বকুল চৌধুরী, ইয়াবা, হিরোইন, কুকিং, সকল রকম অপরাধের লিডার সে, আর তার ছেলে ইমরান। শোন, তোরা কুত্তার বাচ্চাটাকে খুঁজে বের কর, তারপর তাকে আমার গোডাউনে তুলে নিয়ে আয়। ওকে আজকে মেরে ওর রক্ত দিয়ে গোসল করব। রক্তের নেশা আমাকে পাগল করে তুলেছে, ওর রক্ত দিয়ে আমি আমার নেশাটাকে কাটাবো। কাজ হয়ে যাবে ভাই, আজকে রাতে তাকে আমি জীবিত আপনার সামনে হাজির করব। তারপর বড় বড় বেশ কয়েকটা সিক্রেট গোয়েন্দার গাড়ি বেরিয়ে যায় সেই পড়ে থাকতো নিস্তব্ধ বাড়িটা থেকে। শহরে প্রত্যেক জায়গায় ছড়িয়ে ছিটে পড়ে যায় সাগর নদীর লোক। সাগরের নদী একে অপরের কিন্তু কেউ কাউকে চেনে না, জানে না। তবে দুজনেই তাদের লোক দিয়ে খুঁজতে পাঠিয়েছে ইমরানকে। তারা দুজনকে শুধু আন্ডারওয়ার্ল্ডের নাম জানে, কিন্তু সামনাসামনি আন্ডারওয়ার্ল্ড জগৎ থেকে একে অপর কোনো দিন দেখা বা সাক্ষাৎ হয়নি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। এদিকে ইমরান নাইট ক্লাবে বসে আছে। দেশ বিদেশে বিভিন্ন অ্যালকোহলের মদ তার সামনে টেবিলে রাখা আছে। বেশ কিছু মেয়ে ইমরান একটা মেয়েকে তার কোলে এনে বসিয়ে তারপর তার ঘাড়ে বেশ কয়েকটা কিস করে। মেয়েটা কেমন যেন তার আদরগুলোকে উপভোগ করছে। সকলের সামনে ইমরান সে মেয়েটার শরীরে স্লাইড করতে থাকে, বিভিন্ন জায়গায় চুমু দিতে থাকে, সারা শরীরে চুমু খেতে থাকে। প্রকাশ্যে তারা অশ্লীল বা আর বেহায়াপনার কাজে লিপ্ত হয়। নাইট ক্লাবের ভেতরে প্রকাশ্যে তারা পরকীয়ায় লিপ্ত হয়। এদিকে ইমরানকে সারা শহরে খুঁজে বেড়াচ্ছে, কোথাও পায় না। নেটওয়ার্ক জগতে ছেড়ে দিয়েছে বিভিন্ন জায়গায় তাদের লোকদের কাছে। তারা তন্ন করে খুঁজে শেষ করে নাইট ক্লাবের সামনে এসে এরপর দুইটা গাড়ি এসে হাজির হয়, একটা কালো আর একটা লাল। গাড়িতে দুই ধরনের পোশাক পরিহিত লোক। কালো গাড়ি থেকে কেউ একজন পকেট থেকে মোবাইল বের করে বলে ওঠে, হ্যালো ম্যাম, ছেলেটাকে এখনো কোথাও খুঁজে পাইনি, তবে সব জায়গায় আমাদের ছেলে প্লে আছে। এখন একটা নাইট ক্লাবের সামনে আমরা আসি। শোন, ওই কুত্তার বাচ্চা জানোয়ার শালা শুয়োরটাকে যে করে হোক তুলে নিয়ে আয় আমার গোডাউনে, আমার সামনে জীবন্ত অবস্থায়। তার রক্ত খেয়ে আমি আমার অশান্ত মনটাকে শান্ত করব। ওকে ম্যাম, ঠিক আছে, আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। এ বলে ফোন কেটে দেয়। অন্যদিকে লাল রঙের গাড়ি থেকে পকেট থেকে ফোন বের করে অপর পাশে কল করে বলে ওঠে, আরে ভাই, সারা শহর আমরা তোলফাল করে খুঁজেছি, কিন্তু ব্যাটার কোনো খোঁজ খবর পাইনি। চারদিকে আমাদের অসংখ্য ছেলেপেলে এবং কিছু সিগারেট গোয়েন্দাকে লাগিয়ে দিয়েছি। খবর পেলে আমাদেরকে জানিয়ে দিবে। দেখো, আমি কোনো কথা শুনতে চাই না। যে করেই হোক ওই শালা কুত্তার বাচ্চাটাকে আমার নিকটে নিয়ে আসার চেষ্টা করো। ভাই, আমরা চেষ্টায় আছি। সারা শহর তোলপাড় করে খোঁজার পরে এখন আমরা একটা নাইট ক্লাবের সামনে আছি। 1 মিনিট দাঁড়া, নাইট ক্লাবের নাম কি তার? ভাই, ডিজে নাইট ক্লাব। আমি 100% শিওর ওই কুত্তার বাচ্চা ইমরান সেখানে লুকিয়ে আছে, তবে সেখানে অপেক্ষা কর। ওকে ভাই। এরপর কলটা কেটে দেয়। অপেক্ষা করতে থাকে সেই কালো রঙের গাড়ি, লাল রঙের গাড়ি নাইট ক্লাবের বাইরে। চারিদিকে অন্ধকার ছাড়া জ্যোৎস্না আলোতে ভরপুর হয়ে উঠেছে। পুরো রাত অন্ধকারের কোনো ছিটে ফোঁটা নেই। ফটফটে জ্যোৎস্নার আলোতে পরিবেশটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আকাশে চাঁদের আলোর সাথে
তারার মেলা রয়েছে। পরিবেশটা বেশ সুন্দর ও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। রাত 9:30 বাজে। নাইট ক্লাবের বাইরে প্রায় 2টা কালো রঙের গাড়ি এসে থামে। গাড়িগুলোর ভেতর থেকে অনেকগুলো ছেলে বের হয়ে আসে। বেঁচে থেকে বের হয়ে আসে ইমরান। ইমরানের শরীরে কোনো কিছুই নেই, খালি গায়ে নাইট ক্লাব থেকে বের হয়। ইমরানকে বের হতে দেখে ফেলে সবাই। কালো রঙের গাড়িটা ইমরানকে দেখে ফেলে সাথে লাল রঙের গাড়িতে বসে থাকা সমুদ্র সৈকত তারাও দেখে ফেলে ইমরান। এক মুহূর্ত দেরি না করে ছেলেগুলোর সাথে সে গাড়িতে করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর লাল এবং কালো গাড়িটা তাদের পেছন পেছনে যেতে থাকে। সেখান থেকে প্রায় 30 কিলোমিটার অতিক্রম করে বাংলাদেশের হাইওয়ে এশিয়া রোডের মাঝখানে কালো রঙের গাড়িটা ওভারটেক করে সামনে সেই 2 কালো রঙের গাড়িকে থামিয়ে দেয়। পেছনে লাল রঙের গাড়িটা ব্রেক মারে। মাঝখানে 2টা কালো রঙের গাড়ি থমকে যায়। গাড়ি দুটোর ভেতর থেকে বের হয়ে আসে প্রায় 10 থেকে 15 জন ছেলে পেলে সাথে ইমরান। এর অপর গাড়ি থেকে বের হয়ে আসে প্রায় 20 জন মেয়ে। মেয়েগুলোর জন্য তাদের বস ঝর্ণা বের হয়ে সবার সাথে। AK-47 ইমরান চিৎকার করে বলে ওঠে, ওই কুত্তার বাচ্চারগুলো, তোদের সাহস হয় কি করে আমার গাড়ির মাঝখানে আটকানোর? তোর রাস্তা আটকানোর একটাই কারণ, তোর ভেতরে থাকা টুনটুনিটাকে বের করে আনতে হবে। তোরা আমার টুনটুনি বের করবি মানেটা কি? সেটা না হয় বসের কাছে গেলেই বুঝতে পারবি। মাফিয়া কুইন একে। মাফিয়া কুইন একে নামটা শোনার সাথে সাথেই ইমরান ভয় পেয়ে যায়, ঘামতে শুরু করেছে। অপর পাশে লাল গাড়িটা মাফিয়া কুইন একে নামটা শুনে তারও অবাক হয়ে যায়। তারাও গাড়ি থেকে বের হয়ে আসে। ঝর্ণা ও তার দলবল কোনো কিছু বুঝে ওঠার আগেই ইমরান তাদের উপরে গুলি চালায়। সবাই লুকিয়ে পড়ে। সেখানে গোলাগুলির শব্দ শুরু হয়ে যায়। উপস্থিত ভয়াবহ খারাপ দেখে সমুদ্র সৈকত তার দলবল তারা গুলি চালাতে লাগে ইমরানের দলকে। এদিকে ইমরান, অন্যদিকে 2 দল। ইমরান একাই লড়াই করতে পারছে না। বৃষ্টির মতো তাদের দিকে গুলি আসছে। ইমরানও তার দলবল 2 দলের সাথে পেরে ওঠে না। ইমরানের সমস্ত ছেলে পেলে সেখানে মারা যায়। ইমরানের পায়ে গুলি লাগে। ইমরান সেখানে ব্যথায় কুঁকড়ে ওঠে এক পর্যায়ে। এরপর ঝর্ণার দলবল যখনই সেখানে আসতে যাবে তার আগেই লাল রঙের গাড়িটা হঠাৎ করে এসে জ্বরের বেগ ইমরানকে সেখান থেকে তুলে নিয়ে চোখের পলকে বিলীন হয়ে যায় জ্যোৎস্নার আলোতে। ঝর্ণা ও তার পুরো দলবল অবাক হয়ে যায় হঠাৎ এমন হতবাক করা কাণ্ডতে। দ্রুত ঝর্ণা পকেট থেকে ফোন বের করে বলে ওঠে, হ্যালো ম্যাম, এখানে একটা সমস্যা হয়ে গেছে, ঝামেলা তৈরি হয়ে গেছে। এখানে ইমরানের সাথে আমাদের সংঘর্ষ তৈরি হয়। এক পর্যায়ে ইমরান আমাদের উপরে গুলি চালায়। ইমরানকে ধরতে পেরেছিস তো? তাহলে দ্রুত চলে। না মানে ধরতে পারিনি। আমাদের সাথে যখন গোলাগুলি হচ্ছিল তখন এখানে আরেকটা গ্যাং চলে আসে। আরেকটা গ্যাং মানে? আরেকটা গ্যাং? শহরে তো একটাই গ্যাং আছে, আর সেটা হলো মাফিয়া কুইন। না ম্যাম, এ শহরের গ্যাংস্টার আর যে ভাই চলে এসেছে। তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইমরানের দলবলকে মেরে ইমরানকে চোখের পলকে এখান থেকে তুলে নিয়ে চলে যায় আমরা কোনো কিছু করে ওঠার আগেই। হোয়াট? তোর এতজন মিলে ইমরানকে তুলে আনতে পারলি না? ইমরানের সাথে তাদের কি শত্রুতা যার জন্য ইমরানকে তারা তুলে নিয়ে যাবে? জানি না ম্যাম। তোর ওখান থেকে দ্রুত চলে আয়। ঝর্ণা সেখান থেকে বেরিয়ে পড়ে। নদীর কথা মতো ইমরানকে তুলে নিয়ে যেতে পেরে খুশি সমুদ্র সৈকত। পকেট থেকে ফোন বের করে সৈকত বলে ওঠে, হ্যালো ভাই, আমরা ইমরানকে তুলে নিয়েছি। আপনি গোডাউনে চলে আসেন, গোডাউনে তাকে নিয়ে যাচ্ছি। ওকে ঠিক আছে, আমার সিংহের দল দ্রুত চলে আয়। জানোয়ারটার জন্য আমি
আর অপেক্ষা করতে পারছি না গোডাউনে। কয়েক ঘন্টা অতিক্রম করে তারা চলে আসে গোডাউনে। গোডাউনের ভেতরে গাড়ি পার্কিং করে হাত পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে বাসের ভেতরে ঢুকিয়ে কাঁধে করে উল্টো করে ঝুলিয়ে নিয়ে আসে গোডাউনের ভেতরে ইমরানকে। তারপর ফ্লোরের উপর ধপ করে ফেলে দেয়। তারপর হাত পা চেয়ারের সাথে বেঁধে দেয়। ইমরান শুধু ব্যথায় ছটফট করতে থাকে। পায়ে গুলি লেগেছে, ব্যথায় কুঁকড়ে ওঠে। ইমরানের এমন ছটফটানি দেখে খুশিতে আত্মহারা সাগর। সাগর বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোকে আজকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেব। কে তুই? তুই জানিস আমি কে? আমার পরিচয় কি? আমার বাবা কি করে? তোর বাবা হিজড়া আর তুই হিজড়া ছেলে কাপুরুষ। সেই জন্য তো একটা মেয়েকে একা পেয়ে নৃশংসভাবে তুই তাকে গণধর্ষণ করেছিলি। কে তুই? তোর পরিচয় কি? সত্যি করে বল। গ্যাংস্টার আরজে। ইমরান গ্যাংস্টার আরজে নামটা শোনার সাথে সাথেই ঘামতে শুরু করেছে। হাত পা অবশ হয়ে আসছে, শুরু করেছে গলা দিয়ে শুকিয়ে গেছে। মুহূর্তের মধ্যে শরীরটা ঘেমে একাকার হয়ে যায়। ভয়ে চোখে জল চলে এসেছে, গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। এটা দেখে সাগর সহ তার পুরো দলবল একটা ভয়ঙ্কর হাসি দেয়। এক এক করে ইমরানের সামনে রাখা হয় বিভিন্ন ধরনের অস্ত্র, অ্যালকোহল। এরপর সাগর বলে ওঠে, তোরা ক্যামেরা ওপেন কর আর এর মৃত্যুটা সারা জগতে সরিয়ে দে, যাতে আতঙ্কে ওর বাপ হিজড়া হার্ট স্ট্রোক করে কোনো ময়লা ডাস্টবিনে যেন পড়ে থাকে। কথাটা বলেই একটা প্লাস হাতে নেয় সাগর। তারপর সাগর একটা মোমবাতি জ্বালায়। ইমরানের মুখের ভেতর প্লাস্টার ঢুকিয়ে দিয়ে মুখের ভেতর থেকে জিব্বাটা বের করে এনে মোমবাতিটা জ্বালিয়ে তার জিব্বার উপর রাখে। মোমবাতিটা গলে গলে তার জিব্বার ভেতরে পড়ছে। ঠিক তত যেন চিৎকার করছে, ছটফট করছে ইমরান। ইমরান চিৎকার করতে পারে না, ছটফট করতে পারে না, কেননা তাকে শিকড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। জিহ্বাটা পুড়ে ছাই হয়ে যায়। মোমবাতিটা সম্পূর্ণ বলে তার জিহ্বার উপর পড়ে থাকে। মোমবাতিটা সম্পূর্ণ গলে তার জিহ্বার উপর পড়ে থাকে। পাগলা কুত্তার মতো এক হাত জিহ্বাটাকে বের করে বাইরে রেখেছে ইমরান। জিহ্বাটাকে মুখের ভেতরে ঢোকাতে পারে না। এরপর ইমরানের সামনে একটা মৃত মেয়ের লাশ নিয়ে আসা হয়। মেয়েটার শরীরে পচন ধরে। এমন অবস্থায় সাগর ছেলে পেলেগুলো মেয়েটার বিভিন্ন লজ্জা স্থানগুলো কেটে ইমরানের চোখের সামনে রাখে। তারপর সেগুলোকে কয়েক টুকরো করে ফেলে। এরপর সেই লজ্জা স্থানের পচা গোস্তগুলো এক এক করে সবগুলো খাওয়াতে থাকে ইমরানকে। ইমরান খাবে না, তারপরও একটা লোহার শিক করে তার মুখের ভেতর ঢুকিয়ে দেয়। জিহ্বার ফোসকা পড়ে গেছে, কোনো কিছু গিলতে পারে না। লোহার শিক দিয়ে তার মুখের ভেতর খুঁচিয়ে খুঁচিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। সাগর বলে ওঠে, কিরে শালা হুমন্দির পুত, কিরে আর খাবি না? সেদিন তো তুই নদীকে একা পেয়ে তার বিভিন্ন লজ্জা স্থানে কামড় দিয়েছিলি, তাহলে তোর আজকে এই স্তনগুলো কেটে লজ্জা লাগছে কেন? শুধু এইটুকুই নয়, এরপর তোর অঙ্গ কেটে তোকে খাওয়াবো, তুই শুধু দেখতেই থাক। ইমরান পুরো পাগলের মতো হয়ে গেছে। কি করবে কি বলবে বুঝতে পারছে না, কথা বলতে পারে না সে। এরপর তাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়, হাত পা গুলো ছেড়ে দেয়। তারপর একটা লোহার বেল তার কাটা দিয়ে চাবুক দিয়ে পেটাতে থাকে। যেখানে চাবুকের আঘাত লাগছে সেখানে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, শরীরটা ক্ষত সৃষ্টি হয়ে যাচ্ছে। তাছাড়া লাল রং বের হতে থাকে শরীর থেকে। এভাবে প্রায় মেরে আত্মরা করে ফেলে তাকে। চোখ মুখ দিয়ে তার লাল তাজা রক্ত বের হতে থাকে। নাকে ছিদ্র, কানে ছিদ্র দিয়ে সাদা লাল ধোঁয়া বের হতে থাকা। এরপর তাকে ভালো করে মেরে তারপর কিছু ধারালো অস্ত্র তার সামনে নিয়ে আসা হয়। এটা দেখে মুচকি একটা হাসি দেয় সাগর। সাগরের পুরো দলবল ভয় পেয়ে গেছে সাগরের এরকম হিংস্র রূপ দেখে। কয়েক হাত দূরে পিছিয়ে যায় সমুদ্র সৈকত সহ তার পুরো দল। অন্যদিকে নদী বলে ওঠে, তোরা এতজন মিলে তাকে তুলে নিয়ে আসতে পারলি না, তোরা আমার অশান্ত মনটাকে শান্ত হতে দিলি না, তার রক্ত দিয়ে আমাকে গোসল করতে দিলি না, আমার রক্তের নেশা তোরা কাটতে দিলি না।
আমরা চেষ্টা করছিলাম ম্যাম, কিন্তু তাকে তুলে নিয়ে আসার আগেই গ্যাংস্টার আর যে তাকে তুলে নিয়ে চলে যায়। তোরা যে করে হোক ইমরানকে খুঁজে বের কর। ওকে আমার প্রয়োজন, খুব প্রয়োজন। ওকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার মন শান্ত হবে না। ওদের জন্য আমার পুরো জীবনটা ওলটপালট হয়ে গেছে। ওদের তো শাস্তি দিতেই হবে। অন্যদিকে ইমরানকে উল্টো করে ঝুলিয়ে দেওয়ার পর তার হাত ও পায়ের রগ কেটে দেয়, যেমন গরুকে জবাই করার পর তার হাত ও পাগুলো কেটে দেয়, ঠিক তেমন হাতের পায়ের রগ কেটে দেয় ইমরানের। এরপর কিছু চাকু এবং আসামির শরীর থেকে জীবন্ত অবস্থায় চামড়াগুলো আলাদা করতে থাকে। শরীর থেকে চামড়াগুলো আলাদা শুরু করে সাগর ব্যথায় চিৎকার করতে থাকে। গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না, তারপরও চিৎকার করতে থাকে, লাফালাফি ছটফট করতে থাকে। ইমরানের আর্তনাদ ও চিৎকার এবং তার এরকম ভয়াবহ করুণ পরিণতি যেন সাগরের কোনো মায়া হচ্ছে না। সাগরের এরকম হিংস্র রূপ দেখে সমুদ্র সৈকত তার পুরো দলবল সেখান থেকে চলে যায়। এদিকে সাগর ইমরানের শরীর থেকে একটু একটু করে চামড়া খুলতে থাকে আর মাঝে মধ্যে লবণ সাথে মরিচের গুঁড়ো এবং চুন সেটা দিয়ে থাকে। যেখানে যেখানে লবণ মরিচের গুঁড়ো আর চুন শরীরে যে জায়গায় উড়ে গিয়ে পড়ে তাকে সাথে সাথে জ্বলতে শুরু করে, যেন আগুন ধরে যায়। ইমরানের চোখ দিয়ে আর পানি নয়, তাজা লাল রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে। শরীর থেকে এভাবে সম্পূর্ণ চামড়া আলাদা করে ফেলে তারপর লবণ মরিচের গুঁড়ো আর চুন দিয়ে পুরো শরীরটাকে ঢেকে ফেলে। মৃত্যু না জীবিত বোঝা যায় না ইমরানকে, শুধু জীবনটা ধপধপ করতে থাকে। এরপর ইমরানের পুরুষত্ব কেটে তাকে খাইয়ে দেয় সাগর। এরপর তার সেই লজ্জা স্থানে গরম লোহার শিক ঢুকিয়ে দেয়। এরপর একটা মোমবাতি জ্বালিয়ে সে মোমবাতিটা তার চোখের উপর গলাতে থাকে। চোখগুলো ঝলসে যায়। মোমবাতির মোম গলানোর মোমে তার চোখ দুটো নষ্ট হয়ে যায়। এরপর তার গলার ভেতরে একটা ব্লেড দিয়ে টান মারে, সাথে সাথেই গড় গড় করে বের হতে থাকে। গলার শিরা উপশিরা কেটে যায়। ছটফট করতে করতে পরকালের পরপারে দেশে পাড়ি জমায় ইমরান। দুনিয়া থেকে আকাশে হাজারো লক্ষ তারার মাঝে সঙ্গী হয়ে দূর আকাশে তারা হয়ে যায়। সাগর বলে ওঠে, সমুদ্র সৈকত তোরা কোথায়, দ্রুত আয়। এই শালা কুত্তার বাচ্চাটাকে কোনো একটা জনসমাগম সমুদ্রের মাঝে ফেলে দিয়ে আয়, যেখানে সবসময় মানুষের যান চলাচল দিয়ে ভরপুর। ওকে ভাই, ঠিক আছে, কাজ হয়ে যাবে। আর শোন, এই ভিডিওটা লাশের উপরে ফেলে দিয়ে আসবি আর শরীরে লিখে দিবি গ্যাংস্টার আর যে ভাই। ওকে ভাই, ঠিক আছে, সব কিছু করে দিয়ে আসবো। ভাই, এখন আপনি গোডাউনে থাকবেন নাকি বাড়িতে চলে যাবেন? চলে যাব। ওকে, ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে। এরপর সমুদ্র সৈকত ও সাগরের পুরো দল ইমরানের লাশটাকে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে এশিয়া বাংলাদেশ এশিয়ান হাইওয়ে রাস্তার উপরে। তারপর সাগর সেখান থেকে চলে যায়। তারা সেখান থেকে গোডাউনে চলে আসে। দেখতে দেখতে রাত কেটে যায়। সকাল 6টা বাজে। মানুষজন ঘুম থেকে উঠে নিজেদের গন্তব্য যাওয়া শুরু করেছে। এমন সময় বাংলাদেশের এশিয়া হাইওয়ে রাস্তার উপর বিশাল রকমের এক সমুদ্র তৈরি হয়েছে, যেখানে চারদিক দিয়ে মানুষ ভিড় জমে আছে। অসংখ্য মানুষ চারদিক ঘিরে রেখেছে। সাংবাদিক, পুলিশ, সিআইডি, সেনাবাহিনী, আনসার বাহিনী, ভিডিআর বাহিনী, গোয়েন্দা বাহিনী, বাংলাদেশের সমস্ত বাহিনী এবং রিপোর্টার, সাংবাদিক দিয়ে সাধারণ জনগণ ও রাজনীতিবিদ এবং এমপি, মন্ত্রী আর কলেজের ছাত্রছাত্রী, মধ্যবিত্ত, বড়লোক এবং সমাজের গণ্যমান্য সুশিক্ষিত ছাত্রছাত্রী জনতা সহ সাধারণ মানুষের এক বিরাট জনসমুদ্র তৈরি হয়ে বাংলাদেশের হাইওয়ে এশিয়া রোডে।
যেখানে সাংবাদিক একের পর এক তার খবর প্রচার করছে। বিভিন্ন টিভির স্ক্রিনে, বিভিন্ন চ্যানেলের, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যেখানে বাংলাদেশের ভয়াবহ আজকের খবর দেখাচ্ছে শিরোনাম হিসেবে। পুরো বাংলাদেশ জুড়ে শুধু সকালে এই নিউজটাই দেখতে থাকে। নিউজে স্পষ্ট দেখাচ্ছে সন্ত্রাসী বকুল চৌধুরীর ছেলেকে কেউ মাকারা নৃশংসভাবে হত্যা করে ফেলে দিয়ে চলে গেছে হাইওয়ে রাস্তার উপর। সাংবাদিক টিভির স্ক্রিনে বলছে, বাংলাদেশ এশিয়া হাইওয়ে রোড এর ওপরে কেউ বা কারা বিশ্বের কুখ্যাত সন্ত্রাসী এবং বিভিন্ন বর্ডার ক্রস চোরাইমাল কারবারে নিয়োজিত থাকা বকুল চৌধুরীর ছেলে ইমরানকে কেউ বা কারা গতকাল রাতে নৃশংসভাবে হত্যা করে ফেলে গেছে। হাইওয়ে রাস্তার উপরে শরীরের কোনো চামড়া নেই তার কোনো অঙ্গ। খুব নৃশংস ও যন্ত্রণা দিয়ে মেরেছে। চোখে, মুখে এবং মুখের ভেতরে কয়েক জায়গায় মোমবাতি দিয়ে মোম গলিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছে। এছাড়া অঙ্গ প্রত্যঙ্গ কেটে তাকে খাওয়ানো হয়েছে মরা মানুষের মাংস। টিভি স্ক্রিনে ভিডিও তুলে ধরেছি প্রতিবেদনে। এই ভিডিও সামাজিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে তাকে কত নৃশংসভাবে হত্যা করেছে তার একটি ভিডিও ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটা মাফিয়া গ্যাংস্টার আরজে ভাই ফেলে রেখে গেছে। তবে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী নিঃসন্দেহে এই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই হত্যাকাণ্ডের পেছনে বাংলাদেশ আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার আরজে ভাই হত্যা করেছে। তারপর সমস্ত ভিডিওটা এক এক করে দেখতে থাকে। ভিডিওটা সমস্ত বাংলাদেশ সহ বিভিন্ন দেশ বিদেশ খবরের কাগজ ছড়িয়ে পড়ে, পত্রিকার মাধ্যমে দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ছোট্ট বড় সমস্ত গ্যাংস্টার গ্রুপ আটকে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এখন শুধুমাত্র আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করছে দুই গ্যাংস্টার মাফিয়া কুইন, একে আর মাফিয়া গ্যাংস্টার আরজে। এই দুই গ্যাংস্টার সহ দেশের বাইরে রাজত্ব করছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই খবরটা ছড়িয়ে পড়ে। এই খবরটা দেখে বকুল চৌধুরী কান্নায় ভেঙে পড়ে। সামনে থাকা কাচের টেবিলটা এক আছাড়ে ভেঙে ফেলে, চিৎকার করে বলে ওঠে, ওই কুত্তার বাচ্চা দুটোকে যেখানেই হোক খুঁজে বের কর। আমার ছেলেকে তারা মেরেছে। তাদের রক্ত আমি পান করে আমার ছেলের হত্যার সান্ত্বনার কষ্ট নিবারণ করব। বকুল মিয়ার কথা মতো তার দলের সমস্ত ছেলে পেলে বেরিয়ে পড়ে তাদেরকে খোঁজার জন্য। এদিকে ইমরানের এরকম ভয়াবহ মৃত্যু দেখে টিভির সামনে বসে থাকা নদী ও নিঝুমের সাথে ঝর্ণার আত্মা কেঁপে ওঠে। শরীর থেকে আত্মা বের হয়ে যায়। নদী বলে ওঠে, ঝর্ণা, এই আরজে গ্যাংস্টার তো আমার থেকেও ভয়ঙ্কর। কি তার প্রতিশোধ ছিল? কেন সে ইমরানকে মেরে ফেললো? যে করে হোক খুঁজে বের কর। আর যে গ্যাংস্টার, আমি তার কাছে জবাব চাই। সে কেন আমার শিকারকে মেরে ফেলছে? তাকে শুধু আমি মারতাম। ম্যাম, তাকে খুঁজে বের করা সম্ভব নয়, পুরো অসম্ভব। সে ঝড়ের বেগে আসে, তুফানের বেগে মিলিয়ে যায়। তাকে খুঁজে বের করার চেষ্টা কর। সে কোথায় আছে, তার দল কোথায় থাকে, তার দলের যে কোনো একটা ছেলেকে খুঁজে বের করতে পারলেই আমরা তার কাছে পৌঁছাতে পারবো। তাই দ্রুত মেয়েগুলোকে কাজে লেগে যেতে বল। ঠিক আছে ম্যাম। তারপর তারা বেরিয়ে পড়ে। গ্যাংস্টার আর যে খবরে এদিকে আতঙ্ক পড়ে যায়, ভাইরাল হয়ে যায় গ্যাংস্টার আরজে এবং মাফিয়া কুইন একে। মানুষ ভয়ে ভয়ে শহরের তাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া শুরু করেছে। ছাত্রছাত্রীরা ধীরে ধীরে ভার্সিটিতে প্রবেশ করছে। প্রথম দিনের মতো আজও একই স্টাইলে ভার্সিটিতে প্রবেশ করছে সাগর ও নদী। হ্যাঁ, একসাথে তারা প্রবেশ করেছে, কেননা তারা একই সময় ভার্সিটিতে এসে হাজির হয়েছে। ভার্সিটির গেটে তাদের দেখা হয়, এর জন্য তারা একসাথে ভেতরে প্রবেশ করেছে। আজকে আড্ডার জায়গাটা পুরো ফাঁকা। সাগর যে দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, তারপর সেখান থেকে চলে যায়। সবার চোখ এড়িয়ে মুচকি হাসিটা সাগর দিলেও চোখ এড়াতে পারেনি নদী মুচকি হাসিটা দেখে ফেলে। ভাবতে থাকে নদী এই মুচকি হাসির মানেটা কি। তারপর তারা ধীরে ধীরে ক্লাসরুমের ভেতরে প্রবেশ করে। এক এক করে সমস্ত ক্লাস শেষ করে ব্রেক টাইম ক্যান্টিনে এসে বসে পড়ে তারা। দুজনে
এরপর নদী বলে ওঠে, আচ্ছা কি ব্যাপার বলুন তো, আজকে ওই ছেলেগুলো কলেজের গেটের সামনে নেই কেন? এই কথা শুনে মুচকি একটা হাসি দেয়। বারবার এই মুচকি হাসির মানে খুঁজে পায় না নদী, ভাবতে থাকে গভীরভাবে, কিন্তু বুঝতে পারে না। সাগর বলে ওঠে, হয়তো কোনো কারণে আজকে হয়তো আসেনি, তারা আসেনি বলে কিন্তু ভার্সিটিটা শান্ত হয়ে আছে। সেটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি কি জানেন কালকে যে ছেলেটা আমাদেরকে র্যাগিং করেছিল সে ছেলেটাকে কেউ একজন মেরে ফেলেছে। মরার মতো কাজ করলে তো তাকে মরতে হবেই। মানে বুঝতে পারলাম না। না মানে হয়তো কারোর সাথে ঝামেলা ছিল, সুযোগ পেয়ে তাকে মেরে দিয়েছে। আচ্ছা এসব বাদে বলুন কি খাবেন? আপনার যেটা ইচ্ছে হয় সেটাই খাবো। ওকে ঠিক আছে, তাহলে 2 প্লেট বিরিয়ানি খাই। ওকে ঠিক আছে। এরপর তারা দুজনে 2 প্লেট বিরিয়ানি অর্ডার করে। একটা ছেলে এসে তাদের 2 প্লেট বিরিয়ানি দিয়ে দেয়। তারপর তারা দুজনে খেতে থাকে মনের সুখে, একে অপরের পরিচিত হতে থাকে। তারপর তারা একে অপরের ফোন নাম্বার নেয়। এভাবে খাওয়া দাওয়া শেষ করে তারপর গল্প করতে করতে নিজেদের ক্লাসরুমে যায়। এভাবে দেখতে দেখতে প্রত্যেকটা ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বের হয়। ভার্সিটির প্রায় ছুটির সময় হয়ে গেছে। এমন সময় ভার্সিটিতে প্রায় 10 থেকে 15টা বাইক প্রবেশ করে। বাইকগুলো সোজা সাগর আর নদীর কাছে চলে আসে। সেখানে এসে বাইক থেকে এক এক করে সবাই নামে। তারপর চারদিক দিয়ে সাগর আর নদীকে ঘিরে ধরে। তাদের মধ্য থেকে বেরিয়ে আসে ইসলাম বেরিয়ে এসে মুচকি একটা হাসি দেয়। ইসলামের সাথে সাথে প্রত্যেকটা ছেলে ভার্সিটিতে সবার চারদিক দিয়ে তাদের ঘিরে ধরে। সবাই দেখতে থাকে আসলে এখানে হচ্ছেটা কি। ইসলাম বলে ওঠে, কাল তোদের সাথে ঝামেলা হওয়ার পর কেউ বা কারা নৃশংসভাবে মেরে ফেলে গেছে ইমরানকে। তাতে আমরা কি করতে পারি ভাই? তুমি আমাদের পথ কেন আটকাচ্ছ? আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও, আমাদের কাজ আছে। চুপ বেটা, তোদেরকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আসিনি, তোদেরকে আজকে ধুলাই করব। প্লিজ ভাইয়া আমাদেরকে ছেড়ে দিন, আসলে আমরা কোনো কিছুই জানি না এই বিষয়ে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের এভাবে মারবেন না। আজ তোদেরকে বোঝাবো ইসলাম কতটা ভয়ঙ্কর হতে পারে। এটা শুনে সাগর আর নদীর ভয় পেয়ে যায়। নদী ভাবছে, আমি না হয় মাফিয়া কুইন, তাই এদের মার আমি সহ্য করতে পারবো, কিন্তু এই সাধারণ ছেলেটা, ওদের একজনের মার কি সহ্য করবে? অন্যদিকে মনে মনে ভাবছে সাগর, আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া গ্যাংস্টার আর যে এদের সাথে মোকাবেলা করতে পারবো, কিন্তু এই অসহায় মেয়েটা এদের অত্যাচার কি করে সহ্য করবে? দুজনে দুজনের জন্য ভাবতে থাকে। এদিকে ইসলামের ছেলে পেলে এগিয়ে আসতে থাকে। এখনো কেউ কাউকে চেনে না। ইসলাম জানে না যে দুইজন মাফিয়া কিং, আবার তারা দুইজনও জানে না যে একে অপরে তারা মাফিয়া কিং। ইসলামের ছেলেগুলো এগিয়ে আসে তাদেরকে মারতে। কি করবে বুঝতে পারে না তারা, ভীষণ চিন্তায় পড়ে যায় দুজনে একে অপরকে বাঁচানোর জন্য। কি করবে বুঝতে পারে না। অবশেষে দুজনে তাদের মোবাইল ফোন বের করে সবার অগোচরে, কেউ কারো মোবাইল ফোন দেখতে পারেনি, কেউ দেখেনি যে তারা দুজন মোবাইল ফোন বের করেছে। এরপর তারা কোনো এক নম্বরে দ্রুত কিছু লিখে মেসেজ করে, যেখানে দুজনে একটা কথাই লিখে পাঠিয়েছে, দ্রুত ভার্সিটিতে চলে আসো এবং এখান থেকে একটা ছেলেকে বাঁচিয়ে নিয়ে যাও। সাগর মেসেজ করেছে, দ্রুত ভার্সিটিতে চলে আসো, ভার্সিটিতে ঝামেলা হয়েছে, এখানে একটা মেয়ে আছে, মেয়েটাকে তুলে নিয়ে চলে যাও। তাদের দুজনের দু রকম মেসেজ পেয়ে দুই দলের লিডারগুলো তাদের গাড়ি বের করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই ভার্সিটিতে তারা চলে আসেন। এমন সময় কয়েকটা ছেলে মিলে যখনই নদীকে ধরতে যাবে তখন গেট ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় 30 থেকে 40টিরও বেশি লাল গাড়ি। কালো লাল গাড়ি এতগুলো দেখে বেশ অবাক হয়েছে। একদিকে সাদা পোশাকধারী মানুষ, অন্যদিকে কালো পোশাকধারী মানুষ। এতগুলো লাল কালো পোশাকধারী মানুষকে দেখে বেশ অবাক হয় ভার্সিটিতে থাকা সকলে। গাড়ি নিয়ে ঘুরতে থাকে পুরো ভার্সিটির মাঠ। ছেলেগুলো এতগুলো গাড়ি দেখে ভয় পেয়ে যায়। ছেলেগুলোর ভেতর থেকে প্রায় 300 থেকে 400 ছেলে মেয়ে বের হয়ে আসে, যাদেরকে চেনা যায় না। পুরো কাপড় দিয়ে মুখ থেকে পা পর্যন্ত আবরণ আবৃত্তি করে নেওয়া কালো পোশাকগুলো হচ্ছে নদীর দলের
সম্পূর্ণ মেয়ে দল আর সাগরের দলের ছেলেগুলো হচ্ছে সাদা কাপড়ে পেঁচানো শুধুমাত্র ছেলের দল। এরপর দুই দল মিলে কোনো কথা ছাড়াই ছেলেগুলোর উপরে আক্রমণ করে, এলোপাথারি পেটাতে থাকে ছেলেগুলোকে। ইসলাম ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তার সাথে সাথে ছেলেগুলো মাঠের মধ্যে গগন ধোলানি খেয়ে হাত পা ভেঙে মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। কারো মুখ ভেঙে দিয়েছে, কারো হাত ভেঙে দিয়েছে, কারো পা ভেঙে দিয়েছে, কারো মুখের চেহারার আবৃত্তি বরণ পাল্টে দিয়েছে। তারপরও সেখান থেকে দুই দল তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটি থেকে। পুরো ভার্সিটি নিস্তব্ধ শুনশান। সবাই সাগর আর নদীর দিকে তাকিয়ে আছে। কেউ বুঝতে পারে না এই ছেলে মেয়েগুলো আসলে কে বা এসে তাদেরকে বাঁচালো। এদিকে সাগর আর নদী শুধুমাত্র একটা কথাই ভাবছে। নদী মনে মনে বলে ওঠে, আমি তো আমার দলের মেয়েগুলোকে মেসেজ করছিলাম, দেখি সাদা পোশাকধারী লোকগুলো কারা? এগুলো তো দেখে মনে হচ্ছে গ্যাংস্টার আর যে দল। ছেলেগুলো এখানে কি করছে? অন্যদিকে পুরো ভার্সিটি জুড়ে সবাই তাকিয়ে আছে সাগরের মাথায়। শুধু একটা কথাই বারবার চক্কর দিচ্ছে, আর সে কথাটা হচ্ছে যে এই কালো পোশাকধারী লোকগুলো মাফিয়া কুইন একে তাহলে তার খবর পেল কি করে? সে তো তাদেরকে মেসেজ করেছিল তার দলের ছেলেগুলোকে, তাহলে তারা কোথায় পেল এলো বুঝতে পারে না সে। সন্দেহের দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকায়। তারপর কোনো কথা না বলে ভার্সিটি থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে যেতে থাকে। সাগর বলে ওঠে, ভার্সিটিতে আসলে এটা কি হলো আমাদের সাথে? আমি তো সেটাই বুঝতে পারলাম না। কেউ বা কারা আমাদের বাঁচিয়ে দিয়েই গেল। হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি যে কি ছিল ওগুলা যারা আমাদের এই বিপদের পাশে দাঁড়ালো, আমাদেরকে তাদের হাত থেকে বাঁচালো। বুঝতে পারছি না আমি। আচ্ছা যাই হোক, আজকে বিকালে ঘুরতে আসবেন এক জায়গায়? কোথায় ঘুরতে আসবেন? আমার জানা মতে তো এই শহরে ঘোরার মতো কোনো কিছুই দেখছি না। এখানে ঘোরার অনেক জায়গা আছে, আপনি শুধু আসবেন কিনা এইটুকু বলুন। কোথায় নিয়ে যাবো সেটা আমার দায়িত্ব। ঠিক আছে, যেহেতু বলছেন তাহলে তো আসতেই হবে। তবে কথা দিয়ে যাবেন সেটা আপনার দায়িত্ব। বিকেল 5টায় দেখা করব ইনশাল্লাহ। তাহলে এখন আমি আসি, দেখা হবে ইনশাল্লাহ বিকাল 5টায়। আপনিও সোজা বাড়ি চলে যাবেন। তারপর তারা দুজন দুই গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। দেখতে দেখতে সময় কেটে যায়। বিকাল 5টা বাজে। পার্কের সামনে এসে বসে আছে বোরকা পরিহিত নদী। অন্যদিকে সাগর পাঞ্জাবি প্যান্ট পরে হালকা একটু স্মার্ট হয়ে চলে আসে রিক্সা করে পার্কের সামনে। তারপর দুজন দুজনের সাক্ষাৎ হয়। দুজন দুজনকে দেখে একটা মুচকি হাসি দেয়। নদী বলে ওঠে, আপনাকে তো আজকে বেশ সুন্দর লাগছে। আপনাকেও পর্দা অবস্থা অসম্ভব সুন্দর লাগছে। তারপর তারা কথা বলতে বলতে পার্কের ভেতরে প্রবেশ করে। পুরো পার্ক ঘুরতে থাকে। সেখানে দেখার মতো বসার মতো অনেক জায়গায় আছে। তারপর তারা কাশফুলের সেই বাগান বাড়িতে গিয়ে অনেকগুলো ছবি তোলে দুজন একসাথে। তারপর সেখান থেকে নদীর ধারে একটা আম গাছের নিচে বসে পড়ে। সেখানে গিয়ে নদী বলে ওঠে, আচ্ছা সাগর, আপনি কি কোনোদিন কাউকে ভালোবেসেছেন? হ্যাঁ, আমার জীবনে একটা মেয়েকে ভালোবেসেছিলাম। তখন সবেমাত্র ম্যাট্রিক পাশ করে কলেজে উঠব, এমন সময় সে আমার জীবন থেকে হারিয়ে যায়। সাগরের কথা শুনে বেশ অবাক হয়ে বলে ওঠে নদী, কি এমন হয়েছিল আপনার জীবনে যার কারণে আপনি আপনার প্রিয় ভালোবাসার মানুষটাকে না পেয়ে হারিয়ে ফেললেন, তা আবার অল্প বয়সে? তার নাম ছিল আপনার মতো নদী। সবেমাত্র ম্যাট্রিক পাশ করে কলেজে ভর্তি হবো এমন সময় তার সাথে দুর্ঘটনা ঘটে। কি হয়েছিল যার কারণে আপনি আপনার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছিলেন? কি হয়েছিল নদীর সাথে? কিছু ছেলে মিলে তাকে গণধর্ষণ করে। এটা তার বাবা মা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। নদীকে খুঁজে পাইনি, পুলিশ মৃত বলে জানিয়েছিল। অনেক খোঁজাখুঁজি করেছি, আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই বাবা মা আমাকে নিয়ে চীনে চলে যায়। তারপর কি হয়েছিল? সেখানে গিয়ে ধীরে ধীরে আমি স্বাভাবিক হতে থাকি। আস্তে আস্তে আমি কুম্ফু ক্যারাটে ধীরে ধীরে সমস্ত কাজ শিখে একজন গ্যাংস্টার হয়ে উঠি। আর আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই ভার্সিটিতে ভর্তি হয়েছি। আর আমি মাফিয়া গ্যাংস্টার আরজে। নদী সাগরের মুখে এই কথা শুনে কেঁদে ফেলে। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পৌঁছে সাগর নদীর দিকে তাকিয়ে অবাক, কেননা নদী কাঁদছে কেন সাগর বুঝতে পারে না। সাগরের কোনো কিছু বলে ওঠার আগেই নদী সাগরকে জোরে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। সাগর বলে ওঠে, এ কি আপনি কাঁদছেন কেন? কারণ এটা সুখের কান্না, দুঃখের কান্না নয়। দুঃখের পর সুখ খুঁজে পেয়েছি, তাই সুখ পেয়ে সুখের কান্না কাটছি। সাগর, আমি তোমার সেই ভালোবাসা নদী যাকে তুমি পাগলের মতো খুঁজে পেয়েছ। আমি সেই নদী যাকে তুমি হারিয়ে ফেলেছিলে তোমার জীবন থেকে। আমি সেই নদী যে কিনা একজন দোষিতা। মানে?
মানে আমার বাবা মা আত্মহত্যা করার পর আমি সেখান থেকে চলে যাই তোমাকে কোনো কিছু না জানি, কারণ আমি জানতাম তুমি আমাকে মেনে নেবে। কিন্তু তোমাকে দেওয়ার মধ্যে আমার কোনো কিছুই ছিল না। সবাই আমাকে খারাপ বলতো, সবাই দর্শিতা স্বামী বলতো, সমাজের সবাই আমাকে দর্শিতা বলতো, খারাপ কথা বলতো। এসব সহ্য করতে পারতাম না, তাই আমি শহর থেকে চলে যাই অন্য এক শহরে, যেখানে গিয়ে কি খাবো কি করব বুঝতে পারছিলাম না। এইভাবে থাকতে থাকতে খারাপ মানুষের সাথে ওঠা বসা করতে করতে একটা সময় আমি একটা গ্যাংস্টার হয়ে উঠি, রক্তের নেশে মেতে উঠি আমি। এখন মাফিয়া কুইন। একে প্রতিশোধ নেওয়ার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তার মানে তুমি আমার হারিয়ে যাওয়ার সেই ভালোবাসা নদী? হ্যাঁ সাগর, আমি তোমার হারিয়ে যাওয়া ভালোবাসার সেই নদী। এটা শুনে তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে থাকে। সাগর নদীকে পাগলের মতো কিস করতে থাকে। আনন্দে আত্মহারা দুজনে। তাদের খুশির মাঝখানে কেউ একজন তাদের সম্পূর্ণ কথা ভিডিও করে ফেলে। তারপর সেখান থেকে কেউ একজন মুচকি হেসে চলে যায়। তারা দুজনে ভীষণ খুশি একে অপরকে খুঁজে পেয়ে। সাগর তার বাবা মাকে ফোন করে সবটা জানিয়ে দেয়। তার বাবা মা সবটা শুনে ভীষণ খুশি হয়েছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। তারপর তারা সেখান থেকে চলে আসে। নদী সাগরের সাথে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে গাড়িটা দেখে অবাক হয়ে যায়। চারিদিকে শুধু নদীর ছবি। নদীর ছবি দিয়ে বাড়িটাকে সুন্দর করে চার দিক দিয়ে সাজিয়ে রেখেছে। আপনারা ভাবছেন এতদিন তাহলে নদীকে চিনতে পারলো না কেন? কারণ এরই মাঝখানে অনেকগুলো বছর হয়ে গেছে। নদী আর সাগরের চেহারা পুরো পাল্টে গেছে, তাই একে অপরকে চিনতে পারেনি। সাগর বলে ওঠে, তুমি তোমার দলকে ইসলামকে খুঁজে বের করতে বলো, আর আমার দল অলরেডি বেরিয়ে পড়েছে ইসলামকে খোঁজার জন্য। আজকেই ওর শেষ দিন হবে। আমি তোমার সাথে থাকতে চাই, আর ওখানে একা গিয়ে থাকতে চাই না। তুমি কি আমাকে তোমার সাথে নিবে? এটা তুমি কি বললে? তোমাকে রাখা তো দূরের কথা, ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তারপর তারা একটা বাড়িতে থেকে রান্না করে খাওয়া দাওয়া করে এমন সময় সমুদ্র ফোন দিয়ে বলে ওঠে, হ্যালো ভাই, শালা ইসমাইল জানোয়ারটাকে খুঁজে পেয়েছি। ওকে গোডাউনে বেঁধে রেখেছি। আমাদের সাথে এখানে মাফিয়া কুইন একের দলবল আছে। ঠিক আছে, তোরা সেখানে থাক, আমি তোদের ভাবির সাথে যাচ্ছি। তারপর তারা ফোন কেটে দেয়। ফোন কেটে দিয়ে খাবার খেয়ে বেরিয়ে পড়ে গোডাউনের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে গোডাউনে পৌঁছে যায়। এসেছিল বাইকে করে। পুরো গোডাউনের বাইরে অসংখ্য গাড়ি। গোডাউনের ভেতর ঢুকে দেখতে পায় চেয়ারের সাথে ইসলামকে বেঁধে রাখা হয়েছে। এটা দেখে দুজনে মুচকি হাসি দেয়। ইসলাম বলে ওঠে, কে তোরা? আমাকে এভাবে বেঁধে রেখেছিস কেন? জীবন বাঁচাতে চাইলে আমাকে ছেড়ে দে। তার বাচ্চা, তোকে ছেড়ে দিব কি করে? তোকে তো ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা দিব। যেহেতু তুমি এখানে আছো, তাই আমি চাই তুমি তোমার যন্ত্রণার প্রতিশোধ নিজে থেকে নিবে নদী। এই কুত্তার বাচ্চাটাকে আজকে খুব ভয়ঙ্কর মৃত্যু দিয়ে মারবো এখানে। এরপর নদী একটা প্লাস এবং ধারালো একটা চাকু নেয়। তারপর ইসলামের মুখের ভেতর থেকে জিহ্বাটাকে বের করে লম্বালম্বি ভাবে মাঝখানে কেটে দেয় হালকা। তারপর জিহ্বার দুই মাঝখানে তার দিয়ে পেঁচিয়ে দেয়। তারপর দুজনকে টানতে দেয়। এরপর তারা দুই দিক দিয়ে যতই তার টানছে ততই জিহ্বাটা পাট 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 শব্দে মাঝখানে দিয়ে ফাটতে শুরু করে। এই পর্যায়ে জিহ্বাটা দুই খণ্ড হয়ে মুখের ভেতর থেকে চিরে বেরিয়ে আসে। সাথে গলার ভেতর থেকে রোগ এবং খাদ্য নালী ছিঁড়ে বের হয়ে আসে। ব্যথায় চিৎকার ও ছটফট করতে থাকে ইসলাম। এটা দেখে সাগর মুচকি হাসে। নদীও হাসছে। সাথে সাথে তাদের পুরো দলবল। এরপর তার দুই পা দুই দিকে রশি দিয়ে বেঁধে দেয়। দুই হাত দুই দিক দিয়ে থাকে, মাঝখানে ঝুলিয়ে রাখে। এরপর একটা লোহার রড দিয়ে এলো পাথারি তার শরীরে পেটাতে থাকে। নদী এমনকি তার পুরুষত্বের মধ্যেও বাড়ি দেয়, আঘাত করতে থাকে। গরুর মতো পাগলা কুত্তার মতো চিৎকার করতে থাকে। পুরো লজ্জা স্থান নষ্ট করে ফেলেছে। সারা শরীর ফাটিয়ে ক্ষত বিক্ষত তৈরি করে ফেলেছে। সব জায়গা থেকে, সব স্তন থেকে রক্ত পড়ছে ইসলামের।
ইসলাম পুরো নার্ভাস হয়ে গেছে, মরমর অবস্থা, কথা বলতে পারে না ঠিক মতো, উঠে দাঁড়াতে পারছে না, ফ্লোরের উপরে জিন্দা লাশ হয়ে পড়ে আছে। এরপর তাকে একটা খাঁচার মধ্যে ফেলে দেয়। পুরো খাঁচাটা কাঁচ দিয়ে আবরণ, যেখান থেকে ছেড়ে দেওয়া হয় সব বিষাক্ত বিষাক্ত বিষধর সাপ। তারপর সে বিষাক্ত সাপগুলো তাকে কামড় দিতে থাকে। বিষধর সাপের কামড়ে পুরো নীল হয়ে যায় তার শরীর, ধীরে ধীরে মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে। ওদিকে হঠাৎ করে গোডাউনের ভেতরে প্রবেশ করে প্রায় 50 থেকে 80 জন ছেলে। তাদের সামনে দাঁড়িয়ে আছে মাস্ক পরা একটা মানুষ, যার পরনে কালো স্যুট বুট। মুচকি হেসে বলে ওঠে, কিরে, সবাইকে মেরে ভেবেছিস তোরা বেঁচে যাবি? এই বকুল চৌধুরী থাকতে তোদেরকে কি করে শান্তিতে থাকতে দেব? তোরা আমার ছেলে ইমরানকে মেরেছিস, এর শাস্তি তোদেরকে পেতে হবে। ছেলের মৃত্যু দেখে বাপ এসেছে মরতে, তাহলে বাপকে তো তার জায়গায় বুঝিয়ে দিতে হবে। এই তোরা দাঁড়িয়ে না থেকে কচু কাটা করে ফেলাক একজনকে। এরপর দুই দলের মধ্যে সংঘর্ষ লেগে যায়। একদিকে নদী আর সাগরের ছেলে পেলে গুলো, অন্যদিকে বকুলের ছেলে পেলে কম থাকায় তারা পেরে ওঠে না তাদের সাথে। নিমিষে চোখের পলকে সবাইকে কাচুমাচু করে ফেলে রাখে গোডাউনের ভেতরে। নদী আর সাগরের ছেলে মেয়েদের গুলোর মাঝখানে বকুল কি করবে বুঝতে না পেরে এটা দেখে সাগর মুচকি হেসে বলে ওঠে, তুই ভীষণ বোকা। আমি জানতাম তুই আসলে সত্যি সত্যি ক্রিমিনাল, কিন্তু তুই ক্রিমিনাল না, তুই একটা চোর বাটপার। ক্রিমিনাল হতে গেলেও তার যোগ্যতা লাগে, সেটা তোর মাঝে নেই। তুই ভাবলি কি করে? সৈকতকে ব্যবহার করে তুই সমস্ত কিছু তোর তো আমাদের কাছ থেকে নিয়ে আমাদেরকেই মারতে আমাদের জায়গায় চলে আসবি। তোকে ধরার জন্য সৈকতকে দিয়ে আমরা তোর কাছে ভিডিও পাঠিয়েছিলাম, যাতে তুই নিজের মৃত্যুটা নিজের চোখে দেখতে পারিস। প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আজ শহর চলে যাব, আর কোনো দিন বেঁচে থাকতে এদেশে পা ফেলবো না। এরপর সাগর চোখের ইশারায় দেওয়ার সাথে সাথে 365 বন্দুক একসাথে তাক করে বকুলের দিকে। বকুল মাঝখানে হয়ে গলা শুকিয়ে গেছে, হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে, ঘেমে একাকার। নদী 3 বলা মাত্রই সাথে সাথে 365টি বুলেট তার শরীরে ক্ষত বিক্ষত করে ফেলেছে। 365টা গুলি খেয়ে সেখানেই পড়ে যায় মৃত্যু। ঢলে পড়ে বকুল, নিথর দেহটা ফ্লোরের উপর পড়ে থাকে, পুরো শরীরে শুধু গুলির চিহ্ন, তাছাড়া কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। এটা দেখে সবাই অট্টহাসিতে মেতে ওঠে। সাগর বলে ওঠে, আমি আজকেই তোমাকে বিয়ে করতে চাই, আর এক মুহূর্ত দেরি করতে চাই না। আমি আমার প্রতিশোধ নিতে পেরেছি, তোমাকেও আমি আমার জীবনের সঙ্গী হিসেবে খুঁজে পেয়েছি। তুমি যেটা বলবে আমি সেটাই করব। এরপর তাদের সাথে সবাই চলে যায়। সাগর আর নদী সে রাতে বিয়ে করে, তার সাথে সাথে সমুদ্র আর ঝর্ণা, অন্যদিকে সৈকত আর নিঝুম তারাও বিয়ে করে। বাসর ঘরে 3 জন বসে আছে, সাগর নদীকে নিয়ে আর সমুদ্র ঝর্ণাকে নিয়ে, অন্যদিকে সৈকত ঝিনুককে নিয়ে। হারিয়ে যেতে থাকে 7 সাগর 13 সমুদ্র এবং আরও কিছু মরুভূমি অতিক্রম করে ভালোবাসার অতল সাগরে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে, যেটা আমার ভালোবাসার প্রিয় গল্প পাগল অডিয়েন্স গুলো বিয়ে না করলে কখনোই বুঝতে পারবে না এই ফিলিংসের কথা। যেহেতু আমি অবিবাহিত, তাই এর থেকে বেশি কিছু বলতে পারলাম না, কারণ আমার অভিজ্ঞতা নেই। যখন অভিজ্ঞতা হবে তখন তোমাদেরকেও শুনিয়ে দেব, জানিয়ে দেব। ইতিহাসের পাতায় টেনে গল্পটাকে এখানেই শেষ করে দিয়ে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।